এক্সিসবাসী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন দর্শক। বরাবরই আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এক্সিস বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সেশন নিয়ে। সেরকমই একটি অন্যতম সেশন হচ্ছে অ্যানাটমি রিটেন সেশন। অ্যানাটমি যেটা আমাদের সবার জন্য অনেক ভয়ের একটা সাবজেক্ট, যেটা না বললেই না আমরা সবাই জানি। এটার ফিয়ার আমাদের সবার মধ্যে কম বেশি আছে। তারপরেও এই সাবজেক্টটা যাতে এই করোনার মধ্যে আমরা খুব ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি, যাতে প্রফটা যেকোনো টাইমে ডেট আসলেও আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অথবা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে রেগুলার এক্সাম গুলো হচ্ছে তাদের প্রবলেম না হয়, তাই বরাবরই এক্সিস অ্যানাটমির উপরে রিভিউ সেশন, রিটেন সেশন দিয়ে যাচ্ছে। আপনার শুনে খুশি হবেন যে আমাদের অলমোস্ট 1500 ভিডিও ইউটিউবে ডাউনলোড দেওয়া হয়েছে। দর্শক আপনাদের সুবিধার্থে ইউটিউবের চ্যানেল লিঙ্কটি আমরা কমেন্টে দিয়ে দিব। অ্যানাটমি রিটেন সেশনের পঞ্চম ক্লাসে আজ উপস্থাপিকা হিসেবে আপনাদের সামনে রয়েছি আমি ইফরাত জাহান রাহা, পড়ছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে সেশন 2018-19। আর আমাদের সবার সাথে গেস্ট হিসেবে রয়েছেন আমাদের সবার পছন্দের ভাইয়া। ভাইয়া ক্লাস করলে মনে হয় কোনো মেন্টরের ক্লাস না, আমরা কোনো লেকচারের ক্লাস করছি। এত সুন্দর করে স্লাইড বুঝিয়ে বুঝিয়ে ভাইয়া গুছিয়ে বলে যে মনে হয় আরো ক্লাস করি। এত মানে ভাইয়াকে তো আমরা অলরেডি ভবিষ্যৎ সার্জন বলে আমাদের রিয়াদ ভাইয়া বা অন্যরা। এটা আমাদের জন্য আনডাউটেড যে ভাইয়া কত ভালো ক্লাস নেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইয়া কে, তাও একবার বলে রাখছি। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে রয়েছেন আপনাদের সবার পছন্দের সীমান্ত মোদক ভাইয়া। ভাইয়া পড়ছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজে সেশন 2017-18। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহা, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়া, আজকে আমাদের সেশনটি হচ্ছে জেনারেল ফিজিওলজি। মানে ভাই আমাদের সবার দুঃখিত, জেনারেল হিস্টোলজি। এটা আমাদের জন্য সবার জন্য একটা মানে আমার জন্য পার্সোনালি যে জিনিসটা সমস্যা করে ভাইয়া, প্রচুর থিওরিটিক্যাল এই পড়াটা, তাই মনে থাকে না যে কোনটা আবার দিয়ে কি পড়বো, অথবা পড়লেও একটা গরমিল লেগে যায় ভাইয়া এক্সাম টাইমে। স্পেশালি আমাদের যখন ভাইবা বোর্ডে যে ভাইবা বোর্ডে তো আমরা এই প্রবলেমটা ফেস করি, আবার আমাদের রিটেনেও খুব সমস্যা হয়। কারণ হচ্ছে ভাই রিটেনে এটার অনেক ডায়াগ্রাম থাকে বা লেখাটা এত বেশি থাকে যে আমরা কিন্তু বরাবরই অ্যানাটমি যে প্রবলেম হয় লেখা শেষ করে আসতে পারি না। তো ভাইয়া এটার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিলে অথবা আগে থেকে কি কি প্রিকশন নিলে আমরা জিনিসটা কভার করতে পারবো, আপনি কি মনে করেন ভাইয়া? ওয়েল, মনে রাখার বিষয়টা যেটা আমি মনে করি যে অ্যানাটমি মনে রাখার বেস্ট ওয়েটা হচ্ছে কোরিলেট করে পড়া। অর্থাৎ আমি এখন যে একটা টপিক পড়ছি এটা মানে লেটস আমি একটা নার্ভ বা একটা আর্টারি কোর্স যদি পড়ে থাকি, সো এইটা আমি আর কোথায় কোথায় পড়েছিলাম বা এটা অরিজিন কোথায়, এটা টার্মিনেশন কোথায়, আমি যদি জিনিসটাকে আলাদাভাবে সেগমেন্ট সেগমেন্ট ভাগ করে না করে ওভারঅল কোরিলেট করে পড়ি তাহলে আমার মনে হয় জিনিসটা মনে থাকবে। আর পরীক্ষা হলে যেটা লিখার ব্যাপারে, সেটার জন্য অবভিয়াসলি আনসারটা হবে যে প্র্যাকটিস করা। অর্থাৎ আমরা জানি যে রিটেনের জন্য কি কি কমন কোয়েশ্চেন এসে থাকে, সেগুলো যদি আমরা বাসায় প্র্যাকটিস করি, ফিগার আঁকা প্র্যাকটিস করি, আনসারটা লেখা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় এটা ভালো মতো ডেলিভারি দিতে পারবো। ভাইয়া আমাদের তো অনেকগুলো মানে গ্রুপ থাকে রিটেনে। তো এই গ্রুপটাতে আমার মনে হয় বেসিক্যালি অন্যগুলো থেকে একটু ডায়াগ্রাম বেশি বা উন্নতিও আসতে পারে। তো আপনি কি করতেন ভাইয়া রিটেনে? এটা কি সবার আগে আনসার করতেন নাকি একটু পরে? আপনার রিটেনের মানে লিখার সিস্টেমটা কি ছিল ভাইয়া? আমি ফার্স্টে আইডেন্টিফাই করতাম দুইটা গ্রুপেই যে আমি কোন কোন কোয়েশ্চেন অনেক ভালো মতো পারি, দেন ওগুলো ফার্স্টে আমি আনসার করতাম। সো আনসারের ক্ষেত্রে আমি ইউজুয়ালি যে কোয়েশ্চেনগুলো একটু ডিসক্রিপটিভ বা যেগুলোতে ফিগার চাচ্ছে এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতাম। আমি চেষ্টা করতাম যে যেগুলো কোয়েশ্চেন পয়েন্ট ওয়াইজ আনসার দেওয়া যায়, যেমন লাইক বাউন্ডারি কন্টেন্ট বা ফরমেশন, এগুলো একদম যদি আমি পয়েন্টটা লিখে অ্যান্সারটা দিই তো এখানে ফুল মার্কস পাওয়া যাবে। সো এগুলো দেওয়ার আমি চেষ্টা করতাম। পরে যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকতো যে আমার অন্যগুলো স্কিপ করানোর কারণে এগুলো আনসার করতেই হচ্ছে, দেন আমি হচ্ছে লাস্টে ওগুলো অ্যাটেন্ড করতাম। আচ্ছা ভাইয়া, ভাইয়া আশা করছি আমরা আজকে এই জিনিসের প্রতি খুব ভালো একটা ক্লাস পাবো আপনার কাছ থেকে। ভাইয়া আপনি যদি পারমিশন দেন আমরা কি শুরু করবো সেশনটি? তাহলে আমরা চলে যাই আমাদের টপিকে। আচ্ছা ভাইয়া, দর্শক সেশনটি শুরু করার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাচ্ছি আপনাদের নাম এবং সেশন কলেজের নাম আমাদের কমেন্টে করতে ভুলবেন না, এবং আপনাদের যত মেডিকেল পার্সোনাল আছে সবার সাথে সেশনটি শেয়ার করতে ভুলবেন না, শেয়ারিং ইজ কেয়ারিং। জি ভাইয়া, আমরা শুরু করি। আজকে আমরা কভার করব জেনারেল হিস্টোলজি। পেপার ওয়ানের গ্রুপ এ হচ্ছে জেনারেল হিস্টোলজি এবং জেনারেল এমব্রায়োলজি, এই দুটো টপিক থেকে কোয়েশ্চেন আসে। সো অনেক সময় দেখা যায় যে জেনারেল হিস্টোলজি টপিকটা আমরা অনেকেই একটু কম পড়ে থাকি পুরো ইয়ার রাউন্ড, কারণ আমরা যেহেতু ভিসেরা স্পেসিফিক বা হচ্ছে কার্ড স্পেসিফিক কোয়েশ্চেনগুলো পড়ে থাকি। সো জেনারেল হিস্টোলজিতে হয়তো বা অত বার আসা হয় না বা রিভিশন দেওয়া হয় না। সো আমরা চেষ্টা করবো এই জেনারেল হিস্টোলজির যে কমন রিটেন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো গো থ্রু করতে।
সো জেনারেল হিস্টোলজির ফার্স্ট টপিকটাই হচ্ছে সেল। এটা খুবই একটা বেসিক একটা টপিক। সেল তো আমরা যখন থেকে আমরা সায়েন্স সাবজেক্টটা পড়তেছি তখন থেকে আমরা সেলের সাথে এই সেলের ব্যাপারে পড়ে থাকছি। সো সেল রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আমাদের প্রফে বা কার টার্মে যেগুলো হচ্ছে কমনলি আসে, সেটা ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের স্ট্রাকচারটা আঁকতে বলে অথবা সেল মেমব্রেনের স্ট্রাকচার ব্যাপারে ডিসক্রিপটিভ ভাবে লিখতে বলে। সো আমরা সবাই জানি যে সেল মেমব্রেনের যে স্ট্রাকচারটা, এটাকে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। কারণ এখানে হচ্ছে দুইটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, এবং হচ্ছে এখানে এই লিপিড লেয়ারটা হচ্ছে মুভেবল এবং তার মাঝে কিছু প্রোটিনস হচ্ছে ছড়ানো ছিটানো থাকে, যেটাকে এটা মোজাইক অ্যাপিয়ারেন্স দেয়। সো ফার্স্ট কোয়েশ্চেনে আসি। আগে যদি আমাদেরকে হচ্ছে সেল মেমব্রেনটা ড্র এন্ড লেবেল করতে বলে, শোয়িং দ্য অ্যারেঞ্জমেন্টস অফ লিপিড অ্যান্ড প্রোটিন। সো এখানে আমাদেরকে যে জিনিসগুলো দেখাতে হবে, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ফসফোলিপিড বাইলেয়ারটা দেখাতে হবে। আমরা জানি যে ফসফোলিপিড বাইলেয়ারে একটা ফসফেট হেড থাকে, একটা দুইটা করে ফ্যাটি অ্যাসিড টেল থাকে। ফসফেট হেডটা হচ্ছে পোলার অ্যান্ড হাইড্রোফিলিক, এবং সেগুলো হচ্ছে আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড। আর হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড টেলগুলো, সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক এবং নন পোলার, সেগুলো হচ্ছে ফেসিং ইচ আদার। দেন হচ্ছে এখানে কোলেস্টেরলের মলিকিউলটা আঁকতে হয়। কোলেস্টেরল হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড যে টেলগুলো থাকে সেগুলো সারাউন্ড করেই থাকে। আর ডিফারেন্ট প্রোটিনস আমাদেরকে এখানে দেখাতে হয়। প্রোটিনস হচ্ছে মেনলি দুই টাইপের থাকে সেল মেমব্রেন, একটা হচ্ছে পেরিফেরাল আর একটা হচ্ছে ইন্টেগ্রাল। ইন্টেগ্রালটা হচ্ছে পুরো সেল মেমব্রেনটা জুড়ে একটা বড় স্ট্রাকচার দেখাতে হয়, আর পেরিফেরালটা হচ্ছে আইদার সেল মেমব্রেনের ভিতরে বা সেল মেমব্রেনের বাইরে এজের মধ্যে এই জিনিসটা দেখাতে হয়। তার সাথে আমরা দেখাতে পারি কিছু কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে এখানে থাকে হচ্ছে যেটা আমরা গ্লাইকোক্যালিক্স বলে থাকি, অর্থাৎ এখানে থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। সেটা হচ্ছে আমরা এই আইদার এই প্রোটিন মলিকিউলটার সাথে অথবা এই যে ফসফোলিপিড মলিকিউলটার সাথে, সেটার সাথে আমরা অ্যাটাচ করে হচ্ছে এই আমরা গ্লাইকোক্যালিক্স অথবা কার্বোহাইড্রেট লেয়ারগুলো দেখাতে পারি। এখানে যদি ফাংশন বলতে মানে প্রোটিনের ফাংশনগুলো আমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আমাদের যে প্রোটিন দুই ভাগে আছে, একটা হচ্ছে পেরিফেরাল আর একটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। আমাদের ইন্টেগ্রাল যে প্রোটিনগুলো সেগুলো ইউজুয়ালি ফাংশন করে হচ্ছে আমাদের যে সেলুলার ট্রান্সপোর্ট প্রসেসগুলো আছে সেগুলোর একটা মিডিয়েটর হিসেবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা ক্যারিয়ার অথবা হচ্ছে চ্যানেল অথবা হচ্ছে পাম্প, এই জিনিসগুলো হিসেবে ফাংশন করে থাকে। আর যে আমাদের পেরিফেরাল যে প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে ইউজুয়ালি এনজাইম হিসেবে ফাংশন করে থাকে, যেই এনজাইমের দ্বারা হচ্ছে এই চ্যানেল বা ক্যারিয়ার বা পাম্পগুলো হচ্ছে কাজ করে থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট সেল মেমব্রেন। ফাংশন অফ দি সেল মেমব্রেন যদি ওভারঅল জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই সেল মেমব্রেনের ফাংশনে আসবে যে এটা হচ্ছে একটা সেলের একটা বাউন্ডারি তৈরি করে, সেলের শেপটা মেনটেন করে। এটা একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মেটেরিয়ালস ট্রান্সপোর্ট অফ মেটেরিয়ালস ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল, যেটা রেগুলেট করতে পারে। এখানে যে গ্লাইকোক্যালিক্স লেয়ারটা থাকে সেটা হচ্ছে সেল রিকগনিশনে হেল্প করে, প্লাস এটা হচ্ছে সেল টু সেল এডহিশনে অনেক মলিকিউলস হেল্প করে। সো এরকম কয়েকটা ফাংশন আমাদেরকে এখানে বলে দিতে হবে। তারপরে চলে আসি অর্গানেলিস। সো অর্গানেলস আমরা জানি প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। সো ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশনটা আমাদেরকে জানতে হবে। আমাদের মেমব্রেনাস যে অর্গানেল সেগুলো হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি কমপ্লেক্স, সাইটোসোম, পেরক্সিজোম, সাথে কিছু ছোটখাটো ভেসিকল যেমন ট্রান্সপোর্ট বা সিক্রেটরি ভেসিকল থাকতে পারে। আর নন মেমব্রেনাস গুলো হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোসোম, রাইবোসোম, এগুলো। এখান থেকে স্পেসিফিক্যালি যেই কিছু আমাদের অর্গানেলের ব্যাপারে রিটেনে আসে যেগুলো, সে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে গোলজি অ্যাপারেটাস। সো আমরা হচ্ছে এই তিনটার ফাংশনে একটু ডিটেলে যাই। সো ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই কোয়েশ্চেনটা আনসার করে যাই যে নেম দ্য ইনক্লুশনস অফ আ টিপিক্যাল সেল এন্ড देयर ফাংশন। সো ইনক্লুশন কি? ইনক্লুশন হচ্ছে যেই সেলের যে নন লিভিং আর নন মুভিং কম্পোনেন্ট গুলো, সেগুলোকে হচ্ছে ইনক্লুশন বলা হয়। সো এখানে মোস্টলি এদের কন্টেন্টটা হচ্ছে আমার ডিফারেন্ট পিগমেন্টস, গ্লাইকোজেন, লিপিড ইনক্লুশনস, এই জিনিসগুলো। আর এদের মেইন ফাংশনটা হচ্ছে এরা আইদার র মেটেরিয়াল অর প্রোডাক্ট অফ ডিফারেন্ট মেটাবলিক রিয়াকশনস। এদের সাথে যদি আমাদেরকে অর্গানেলস এর ডিফারেন্সে জিজ্ঞেস করে, সো আমাদেরকে এই পয়েন্টগুলোই উল্লেখ করতে হবে যে একটা হচ্ছে লিভিং, মানে দ্যাট ইজ অর্গানেলটা হচ্ছে লিভিং এবং মোটাইল, ইনক্লুশনটা হচ্ছে নন লিভিং, নন মোটাইল। আর হচ্ছে অর্গানেলস হচ্ছে দে টেক পার্ট ইন ভেরিয়াস মেটাবলিক রিয়াকশনস, যেটা হচ্ছে ইনক্লুশনস, দে আর অনলি দি র মেটেরিয়ালস অর দি এন্ড প্রোডাক্টস অফ দি ভেরিয়াস মেটাবলিক রিয়াকশনস। সো এই জিনিসগুলো আমাদেরকে এখানে মেনশন করতে হবে। নেক্সট আমরা চলে আসি যে একটা অর্গানেল ব্যাপারে আমাদেরকে স্পেসিফিক জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে সাইটোস্কেলিটন অফ দ্য সেল অ্যান্ড ইটস ফাংশন। সো সাইটোস্কেলিটন যেটা, সেটা হচ্ছে মেনলি তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার নিয়ে হচ্ছে এটা ফর্মড হয়, যেটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট।
এটার যদি ওভারঅল ফাংশন আমরা বলতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে সেলটাকে একটা মেকানিক্যাল সাপোর্ট দিবে, সেলের শেপটা মেনটেন করে রাখবে এবং হচ্ছে যে ইন্ট্রাসেলুলার যে মুভমেন্টগুলো হয় ভ্যারিয়াস অর্গানেলসের সেটার জন্য একটা ট্র্যাক তৈরি করে দিবে। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলাম যে অর্গানেলসের মধ্যে স্পেসিফিকলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারেটাস এগুলা নিয়ে হচ্ছে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করা হয়। সো আমরা একটা একটা করে যাই। ফার্স্টে হচ্ছে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেটার ব্যাপারে আমরা পড়ে নিই। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি ইট ইজ মেইনলি অফ টু টাইপস, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। এটার স্ট্রাকচারটা যদি আমাকে জিজ্ঞেস করে এটা বলবো হচ্ছে ইট ইজ আ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড মেমব্রেন লিমিটেড ফ্ল্যাটেন্ড স্যাক্স কল সিস্টার্নি। অর্থাৎ এটার ফিগার আমরা সবাই জানি, এখানে অনেকগুলো ফ্ল্যাটেন্ড স্যাক্স থাকে যেগুলোকে সিস্টার্নে বলা হয় এবং হচ্ছে এগুলো ইন্টারকানেক্টেড থাকে একটা আরেকটার সাথে। তারপরে যে দুইটা ডিফারেন্ট টাইপ অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটার ব্যাপারে বলতে পারি যে রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সেখানে হচ্ছে রাইবোজোমস থাকে এই মেমব্রেন গুলোর সাথে, আর স্মুথ এটার মধ্যে কোনো রাইবোজোমস থাকে না। ফাংশনের ক্ষেত্রে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেটার ফাংশন অবশ্যই হবে প্রোটিন সিনথেসিস রিলেটেড, অর্থাৎ সিনথেসিস অফ প্রোটিন, সেগ্রেগেশন অফ নিউলি ফর্ম প্রোটিন অ্যান্ড সাম পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ দি প্রোটিন সাচ এস ফসফোরাইলেশন অর গ্লাইকোসাইলেশন। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেটার ফাংশনটা হবে লিপিড মেটাবলিজম রিলেটেড, অর্থাৎ সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, সিনথেসিস অফ ফসফোলিপিড, ডিটক্সিফিকেশন অফ সেভারাল টক্সিক এজেন্টস। আর হচ্ছে একটা বিশেষ জিনিস যেটা ফর এক্সাম্পল এটা আমরা মাসেলের ক্ষেত্রে পড়ে থাকি যে মাসেলের ক্ষেত্রে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই হচ্ছে আরেকটা নাম নেয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং এদের মধ্যে ক্যালসিয়াম স্টোর থাকে। সো স্টোরেজ অ্যান্ড রিলিজ অফ ক্যালসিয়াম আয়নস ইন মাসেল কন্ট্রাকশন, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ফাংশন। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া ইজ দি পাওয়ার হাউস অফ দি সেল, কারণ এই মাইটোকন্ড্রিয়ার কাজটাই হচ্ছে এটিপি তৈরি করা ভ্যারিয়াস ডিফারেন্ট টাইপস অফ মেটাবলিজম দিয়ে। সো এটার যদি স্ট্রাকচারটা ফার্স্ট অফ অল আসি, এটা হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড অর্গানেল এবং এটা স্ট্রাকচার ইট কনসিস্টস অফ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন অ্যান্ড ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ ফোল্ডেড টু ফর্ম ফোল্ডস নোন অ্যাজ ক্রিস্টা। দেন এখানে দুইটা কম্পার্টমেন্ট থাকে, একটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস যেটা হচ্ছে দুইটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝখানের স্পেসটা, এবং হচ্ছে এখানে মেট্রিক্স বা ইন্টারক্রিস্টা স্পেস বলা হয় ভিতরের স্পেসটাকে। এখানে ফার্দার অনেক এনজাইমস থাকে যে এনজাইমস গুলো আমাদের ডিফারেন্ট হচ্ছে মেটাবলিক যে পাথওয়ে সেই মেটাবলিক পাথওয়েতে হচ্ছে এখানে পার্টিসিপেট করে এবং এগুলো হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দুই জায়গাতেই থাকে। আর ফাংশন কিছুক্ষণ আগে যেটা বললাম যে জেনারেটস এটিপি in a variety of metabolic pathways, storage of the energy as ATP, and concurrent production of carbon dioxide and water. So that is all about mitochondria. Coming to the last one, যেটা হচ্ছে Golgi apparatus বা Golgi complex বা Golgi body, এটার স্ট্রাকচারটা হচ্ছে it is a series of stalked flattened membrane limited sacs, অর্থাৎ কিছু ফ্ল্যাটেন্ড মেমব্রেন লিমিটেড স্যাক্স যেটাকেই বলা হয় সিস্টার্নে, ওইগুলোর একটা স্ট্যাকড স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাসের ফাংশন হচ্ছে এটা হচ্ছে যে আমাদের প্রোটিনগুলো সিনথেসাইজড হয় সেগুলোর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন সেটাতে হেল্প করে এবং হচ্ছে সব মেটেরিয়ালসের প্যাকেজিং এবং সর্টিংটা হচ্ছে এই অর্গানেলটা করে থাকে, অর্থাৎ সর্টিং অ্যান্ড প্যাকেজিং অফ প্রোটিনস অ্যান্ড স্টোরেজ অফ সিক্রেটারি প্রোডাক্টস অ্যান্ড রিলিজ অ্যান্ড হেল্প ইন দ্য রিলিজ বাই দ্য সিক্রেটারি সেলস। সো এগুলো হচ্ছে ফাংশন আমরা বলতে পারি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স ফ্রম সেল, যেটা কমনলি হচ্ছে আমাদের রিটেনে এসে থাকে। তবে ভাইভার জন্য এখানে যে অন্যান্য অর্গানেলগুলো আছে যেগুলো আমরা ডিসকাস করিনি সেগুলো জিজ্ঞেস করতে পারে, সো অবভিয়াসলি সবগুলোর ব্যাপারে একটু আইডিয়া রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে সেল ডিভিশনে। সো সেল ডিভিশনের মধ্যে ডিফাইন সেল ডিভিশন এবং ডিফাইন সেল সাইকেল, এই দুইটা কোয়েশ্চেন আমরা যেই ডেফিনেশন যেখান থেকে ডেফিনেশনটা প্রিফার করি ওখান থেকে দিব, অবশ্যই এটা বইয়ের থেকে ডেফিনেশন দিতে হবে। সো টাইপস অফ সেল ডিভিশন যদি জিজ্ঞেস করা হয় অবভিয়াসলি এখানে হবে মাইটোসিস এবং মেয়োসিস। আর যদি সেল ডিভিশনের স্টেজেসগুলো জিজ্ঞেস করা হয় স্টেজেসগুলো হবে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের যেটা সেল ডিভিশন ফেজ অর্থাৎ মাইটোসিস এন্ড মেয়োসিস ফেজ। এখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি জানতে চাই যে কোন ফেজে কি হচ্ছে, তাহলে G1 ফেজে হয় হচ্ছে প্রোডাকশন অফ দি আরএনএ অ্যান্ড রেগুলেটরি প্রোটিনস অ্যান্ড এনজাইমস। এস ফেজে হয় হচ্ছে ডুপ্লিকেশন অফ দি ডিএনএ। G2 ফেজে হয় হচ্ছে প্রোডাকশন অফ প্রোটিনস রিকোয়ার্ড ফর ক্যারিওকাইনেসিস। আর সেল ডিভিশন তো হচ্ছে যেটা মাইটোসিস মেয়োসিস সেটাই।
Coming to the question, যে what are the different stage of mitosis meiosis? So mitosis meiosis এর স্টেজ গুলো আসলে রিটেনে ওরকম ভাবে আসে না, বা এটা এত বড় কোশ্চেন ইউজুয়ালি আসে না। আমরা যদি জেনারেল আইডিয়াটা রাখতে চাই তাহলে আমরা জানি স্টেজ হচ্ছে মূলত চারটা। পি ম্যাট অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটা ফেজ। মেয়োসিসে এই চারটা ফেজ দুইবার হয়, অর্থাৎ মেয়োসিস 1, মেয়োসিস 2। বিশেষ করে মেয়োসিস 1 এর প্রোফেজ 1 যেটা, এটা যেহেতু অনেক বড় এবং এখানে ফার্দার অনেক সাব ডিভিশন অফ ফেজ আছে, সো এই কোয়েশ্চেনটা আমাদেরকে একটু আসতে পারে। সো এখানের ব্যাপারে আমরা জেনে নিই। মেয়োসিস 1 এ প্রোফেজ 1 যেটা, সেটার ফার্দার যে সাব ডিভিশন আছে সেটা হচ্ছে এলজিপিডিডি, অর্থাৎ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। লেপ্টোটিনে হচ্ছে ক্রোমোজোমগুলো, ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস আর ভিজিবলস অ্যাজ লং স্ট্র্যান্ডস। জাইগোটিনে যেটা হয় সেটা হচ্ছে বাইভ্যালেন্ট ফর্মেশন হয়, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমস আর অ্যারেঞ্জড ইন পেয়ার্স। প্যাকাইটিনে হয় হচ্ছে ক্রসিং ওভার, যেটা আমরা জানি ক্রসিং ওভার মেয়োসিসে হয় এবং ইট ইজ রেসপন্সিবল ফর দ্য রিডিস্ট্রিবিউশন অফ জেনেটিক মেটেরিয়াল, অ্যাজ আ রেজাল্ট ইট কজেস জেনেটিক ডাইভার্সিটি। ডিপ্লোটিনে যেটা হয় সেটা হচ্ছে কায়াসমেটা ফর্মেশন হয়, অর্থাৎ দুইটা ক্রসিং ওভার হয়ে যখন দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আলাদা সেপারেট হয়ে যাচ্ছে তখন হচ্ছে এই কায়াসমেটা ফর্মেশন হচ্ছে। আর ডায়াকাইনেসিসে হচ্ছে যে এই যে সেন্ট্রোমিয়ার গুলো সেগুলো হচ্ছে পুরোপুরি ক্রোমোজোমস গুলোকে আলাদা করে তুলছে। সো এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি একটু লিখতে পারি অ্যান্ড একটা ডায়াগ্রাম আঁকতে পারি এই পুরো প্রসেসটা, যদি রিটার্নের কোশ্চেনটা আসে তাহলে হচ্ছে এখানে ভালো মতো মার্কস পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন যেটা, ডিফারেন্সিয়েট বিটুইন মাইটোসিস এন্ড মেয়োসিস, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন রিটেনের জন্য যেটা ফ্রিকোয়েন্টলি আসে। সো এই ডিফারেন্সেস আমরা অবশ্যই অনেকেই সবাই জানি এগুলো কি কি হবে। ফার্স্ট অফ অল সাইট যেটা, মাইটোসিস হবে হচ্ছে সোম্যাটিক সেলে, মেয়োসিস হবে হচ্ছে সেক্স সেলে। ডটার সেলস এর ক্ষেত্রে মাইটোসিসে হচ্ছে দুটো ডটার সেল, মেয়োসিসে চারটা। নাম্বার অফ ক্রোমোজোমস মাইটোসিসে ডটার সেলে সেম থাকবে, মেয়োসিসে হাফ হয়ে যাবে। তারপর হচ্ছে রাউন্ড অফ সেল ডিভিশন, মাইটোসিসে একটা, মেয়োসিসে দুইটা। প্রোফেজ হচ্ছে মাইটোসিসে শর্টার এবং মেয়োসিসে লঙ্গার, কনসিস্টিং অফ ফার্দার সাব ডিভিশনস। আর যেটা হচ্ছে ক্রসিং ওভার বা রিডিস্ট্রিবিউশন অফ জেনেটিক মেটেরিয়াল, যেটা হচ্ছে মেয়োসিসে হয় এবং মাইটোসিসে হয় না। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এনুমারেট দ্য ইম্পর্টেন্স অফ মেয়োটিক সেল ডিভিশন, অথবা এটা এক্সপ্লেইন এমব্রায়োলজিক্যাল হিস্টোলজিও আসতে পারে যে হাউ মেয়োসিস রেজাল্টস ইন জেনেটিক ডাইভার্সিটি। সো আমরা জানি যে মেয়োটিক সেল ডিভিশনের কারণে যে ক্রসিং ওভারটা হয়, সেই ক্রসিং ওভারের কারণে হচ্ছে জেনেটিক মেটেরিয়ালটা রিডিস্ট্রিবিউশন হয় এবং এটার কারণে যে অফস্প্রিং এর জেনেটিক যে কোডটা সেটা হচ্ছে ডিফারেন্ট হয় ফ্রম দ্যাট অফ দি প্যারেন্টস। ফার্দারমোর মেয়োসিসের কারণে যেহেতু আমাদের ক্রোমোজোমের নাম্বার হাফ হয়ে যায়, তখন দুটো যখন এরকম মেয়োসিস দিয়ে প্রডিউস করা গ্যামেট একসাথে ফিউজ করবে তখন ইট উইল হেল্প টু রিস্টোর দ্য ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। সো দ্যাট ইজ দি ইম্পর্টেন্স অফ মেয়োটিক সেল ডিভিশন। নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি যে হোয়াট ইজ জি নট ফেজ বা জি জিরো ফেজ অ্যান্ড হচ্ছে ওয়্যার ইজ ইট প্রেজেন্ট। সো আমরা সেল সাইকেলে বলেছিলাম G1, S, G2 এবং সেল ডিভিশন। জি নট ফেজটা হচ্ছে এই পুরাপুরি সেল সাইকেল থেকে আলাদা, অর্থাৎ যেই সেলগুলো আমরা পড়েছি যে সেল ডিভিশনের বেসিসে সেলকে তিনটা গ্রুপে ভাগ করা যায়, ল্যাবাইল সেল, স্টেবল সেল এবং পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেলগুলো হচ্ছে যেগুলো ইউজুয়ালি সেল সাইকেল আন্ডারগো করে না বা তারা হচ্ছে সেল ডিভিশনটা করে না, তারা হচ্ছে এই সেল সাইকেল থেকে পুরোপুরি বের হয়ে এসে জি নট ফেজে বসে থাকে এবং এদের মেইনলি ডিফারেন্সিয়েশন যেটা সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন লাইফেই হয়। এটা হচ্ছে আফটার বার্থ কোনো সেল ডিফারেন্সিয়েশন হয় না। এগুলোর এইরকম সেলের এক্সাম্পল হচ্ছে নিউরন এবং মায়োসাইট। অর্থাৎ আমরা জানি যে আমাদের নার্ভ সেল এবং মাসল সেল যেগুলো সেগুলো হচ্ছে বার্থের পর আর ফার্দার মাইটোসিস গ্রো করে না বা আর ফার্দার তারা রেপ্লিকেট করে না। সো দ্যাট ইজ অল দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট সেল ডিভিশন। এখন আমরা হচ্ছে পরের মেইন টপিকটাতে যাই। আমাদের মেইনলি যে হিস্টোলজির যে সব বড় বড় টপিক সেটা হচ্ছে এখান থেকেই শুরু হয়। ফার্স্ট টপিকটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সো জেনারেল হিস্টোলজির সবচেয়ে বড় কোয়েশ্চেন বা প্রত্যেক চ্যাপ্টারের সবচেয়ে কমন কোয়েশ্চেনটা হচ্ছে ক্লাসিফিকেশন উইথ ডিস্ট্রিবিউশন, এবং সেটা সবকিছু, এটা এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেলস, দেন ব্লাড ভেসেলস, সবকিছুর জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল। সো এপিথেলিয়াল টিস্যুতে ফার্স্টে আমরা হচ্ছে আগে এপিথেলিয়াল টিস্যুর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার পড়ে আসি, যেটা হচ্ছে রিটেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়। সো ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে ফার্স্ট অফ অল দে আর প্রিডমিনেন্টলি সেলুলার উইথ লিটল এক্সট্রাসেলুলার সাবস্টেন্স, they rest on a basement membrane that is avascular and get nutrition from diffusion by diffusion from underlying blood vessels. They have rich innervation and regeneration takes place. আর আরেকটা পয়েন্ট যেটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে it develops from all three germ layers. সো এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এখন আসি হচ্ছে ওদের ক্লাসিফিকেশন
এবং ডিস্ট্রিবিউশন। সো ফার্স্ট অফ অল আমরা যদি এপিথেলিয়াল টিস্যুটাকে ক্লাসিফাই করতে চাই, এখানে হচ্ছে ব্রডলি দুইভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম বা কভারিং এপিথেলিয়াম, আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সো আমাদেরকে যদি এপিথেলিয়াম টিস্যু অ্যাজ আ হোল চায় তাহলে আমাদেরকে এই দুইটাই মেনশন করতে হবে, বাট যদি তারা সারফেস এপিথেলিয়াম বা লাইনিং বা কভারিং এপিথেলিয়াম স্পেসিফাই করে দেয় তাহলে হচ্ছে আমরা জাস্ট ওটুক ক্লাসিফিকেশনটা লিখে দিব। সো কভারিং এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন হচ্ছে ফার্স্ট অফ অল সিম্পল আর স্ট্র্যাটিফাইড। সিম্পলের মধ্যে পড়ে হচ্ছে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার এবং সিউডো স্ট্র্যাটিফাইড। আর স্ট্র্যাটিফাইডের মধ্যে পড়ে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো কামিং টু ডিস্ট্রিবিউশন, সিম্পল স্কোয়ামাস যে এপিথেলিয়ামটা সেটার ডিস্ট্রিবিউশন হচ্ছে মেইন ইম্পর্টেন্টলি দুটা জায়গায়, একটা হচ্ছে লাইনিং অফ দি ব্লাড ভেসেলস আর একটা হচ্ছে দ্য সেরাস লাইনিং অফ ক্যাভিটিস। এবং এই দুইটা জায়গায় এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামকে দুইটা স্পেশাল নাম দেওয়া হয়, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম ব্লাড ভেসেলের ক্ষেত্রে আর একটা হচ্ছে মেজোথেলিয়াম সেরাস লাইনিংটার ক্ষেত্রে। মুভিং টু সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামটা হচ্ছে পাওয়া যায় সারফেস অফ দি ওভারি আর হচ্ছে কিডনি টিউবুলস। কিডনি টিউবুলসের প্রায় প্রত্যেকটা জায়গাতেই প্রক্সিমাল টিউবুল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব জায়গাতেই হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম পাওয়া যায়। মুভিং অন টু দি নেক্সট ওয়ান, দ্যাট ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়ামটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে আমাদের জিআইটিতে, অর্থাৎ স্টামাক থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন, কোলন, পুরো কোলন হয়ে হচ্ছে এনাল ক্যানাল আপ টু দি পেকটিনেট লাইন, এই পুরো এরিয়াটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। আমরা জানি যে পেকটিনেট লাইনটা যে এরিয়া আমাদের জিআইটিতে সেটা হচ্ছে একটা ডিমার্কেশন লাইন, যেটার উপরের এরিয়াটা হচ্ছে ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে এবং নিচের এরিয়াটা ডেভেলপ করে হচ্ছে আমাদের প্রক্টোডিয়াম থেকে, যেটা হচ্ছে ধরতে পারি স্কিনের একটা এক্সটেনশন। সো পেকটিনেট লাইনের উপরের পোর্শনটা যেহেতু এটা কমন এন্ডোডার্ম থেকে ডিরাইভড, এখানে লাইনিং এপিথেলিয়ামটা সেম হবে, যেটা ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম। কামিং টু সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মেইনলি দুই জায়গায়, একটা হচ্ছে রেসপিরেটরি লাইনিং যেটা, অর্থাৎ আমরা এটা হেড নেক কার্ডেও অনেক জায়গায় দেখেছি, পড়ে এসেছি যে এখানে যে আমাদের ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, নেজাল ক্যাভিটি, এই জায়গার মানে মেজরিটি লাইনিং দিয়ে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। আর আরেকটা জায়গা এটা হচ্ছে মেল যে জেনিটাল ট্র্যাক্ট, অর্থাৎ ডাক্টাস ডিফারেন্স, দেন ডাকটিউলস অফ এপিডিডাইমিস, এখানে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামটা পাওয়া যায়। মুভিং অন টু স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায় হচ্ছে দুইটা ফার্দার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেরাটিনাইজড, একটা হচ্ছে নন কেরাটিনাইজড। কেরাটিনাইজড যেটা, সেটা পাওয়া যায় হচ্ছে আমাদের যেই এরিয়াগুলো আমাদের ড্রাই, অর্থাৎ মানে আমাদের আউটসাইডের সাথে কন্ট্যাক্টে আছে এবং পুরোপুরি ড্রাই, অর্থাৎ এপিডার্মিস অফ দি স্কিন, এটাই হচ্ছে মেইনলি কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাছাড়া আরো কিছু রিজন আছে, যেমন আমাদের ওরাল ক্যাভিটির সামনের দিকে আমাদের হার্ট প্যালেটে, এখানে হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। নন কেরাটিনাইজড যেটা, সেটা হচ্ছে পাওয়া যায় আমাদের ওয়েট এরিয়াগুলোতে, যেটা হচ্ছে আউটসাইডের সাথে কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ এখানে সফট প্যালেট, পোস্টেরিয়র পার্ট অফ দি মাউথ, ল্যারিংস, এসোফেগাস, এবং হচ্ছে অন দি আদার সাইড এনাল ক্যানেল বিলো দি পেকটিনেট লাইন, যেটা কিছুক্ষণ আগে বলেছি, কর্নিয়াতে পাওয়া যায়, এবং হচ্ছে মেল ইউরেথ্রাতে পাওয়া যায়। মেল ইউরেথ্রাতে কোথায় পাওয়া যায়, এটা যে আমাদের টার্মিনাল একটা ফোসা আছে, যেটাকে বলে ন্যাভিকুলার ফোসা, ওখান থেকে হচ্ছে একদম আউটসাইড পর্যন্ত এই স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজ নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসটা পাওয়া যায়। তারপরে যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কিউবয়েডালটা মেইনলি পাওয়া যায় হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে ডেভেলপিং ওভারিয়ান ফলিকলস থাকে, যেটা আমরা এমব্রায়োলজিতে পড়বো, সেই ডেভেলপিং ওভারিয়ান ফলিকলস এর মধ্যে এটা হচ্ছে মেইনলি থাকে। তাছাড়া কিছু লার্জ এক্সক্রিটরি ডাক্টে এটা থাকতে পারে। তারপরটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কিছু ভেরি লিমিটেড জায়গাতে পাওয়া যায়, যেমন হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন, কনজাংটিভা লাইনিং অফ দি আইলিড, আর হচ্ছে আমাদের মেল ইউরেথ্রা যেটা, সেটা হচ্ছে কলিকুলাস সেমিলুনারিস থেকে যে টার্মিনাল ফোসা, যেটার কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম, এই রিজনটাতে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা পাওয়া যায়। সো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা আমরা আঁকার সময় অনেকেই কনফিউজ হয়ে থাকি যে এটা আসলে কেমনে আঁকবো। যে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামে অ্যাকচুয়ালি দুটো লেয়ার থাকে, লোয়ার লেয়ারটা হচ্ছে কিউবয়েডাল ইন শেপ আর আপার লেয়ারটাই হচ্ছে কলামনার ইন শেপ। সো এইভাবে আমরা স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা আঁকতে পারি। আর লাস্টলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম আমরা জানি এটা হচ্ছে আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম সেটার কমন ফর্মুলা, অর্থাৎ ইউরেটার, ইউরিনারি ব্ল্যাডার এবং ইউরেথ্রা, দ্যাট ইজ মেল ইউরেথ্রা স্পেসিফিক্যালি কলিকুলাস সেমিনালিস পর্যন্ত হচ্ছে এই আমাদের ট্রানজিশনাল এপিথেলিয়ামটা থাকে। So that is all about the classification of the surface epithelium with its examples. এখন আমরা আসি
নেক্সট কোয়েশ্চেন, এখান থেকে যে নেক্সট কোয়েশ্চেন সেটাই হচ্ছে যে আমাদেরকে অ্যানাটমিক্যালি বা হিস্টোলজিক্যালি এক্সপ্লেন করতে বলে যে যেই লাইনিং এপিথেলিয়ামটা যেখানে আছে সেখানে সেটার কি ফাংশন। অর্থাৎ আমরা এখানে কিছু কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে সিম্পল কলাম এপিথেলিয়াম কেন জিআইটিতে। সো এটার আনসার হচ্ছে যখন আমরা এক্সপ্লেন করব আমাদেরকে বেসিক্যালি এপিথেলিয়ামটার ক্যারেক্টারিস্টিক দিয়ে জিনিসটা এক্সপ্লেন করতে হবে। সো জিআইটিতে জিআইটিতে হচ্ছে এখানে যেখানে লাইনিংটা থাকে এখানে হচ্ছে আমাদের এনজাইম সিক্রিশন হয়। সো এই এনজাইমগুলো প্রোডাকশনের জন্য আমাদের সেলের ভিতরে যে পরিমাণ সাইটোপ্লাজম দরকার বা যে পরিমাণ ইন্টারসেলুলার অর্গানেলগুলো দরকার সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য এই জিআইটিতে হচ্ছে যে এপিথেলিয়ামটা সেটা হচ্ছে কলমনার এপিথেলিয়াম, কারণ যেহেতু কলমনারটা একটু লম্বা এবং এখানে হচ্ছে সাইটোপ্লাজমের কন্টেন্টটা বেশি। তারপরে ইউরিনারি ব্ল্যাডারে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, অথবা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে হাউ দ্য ট্রানজিশনাল এপিথেলিয়াম প্রিভেন্টস রিসর্পশন অফ ইউরিন। এটা থাকে কারণ প্রথম কথা হচ্ছে যে এই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা হচ্ছে ইউরিন রিঅ্যাবজর্পশনটা প্রিভেন্ট করতে পারে। কিভাবে? কারণ ট্রানজিশনাল এপিথেলিয়াম আমরা জানি হচ্ছে এটা অনেকগুলো লেয়ার থাকে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে গ্যাপ অনেক বেশি হচ্ছে টাইট জাংশন প্রেজেন্ট থাকে। সো এই দুটো রিজনের কারণে হচ্ছে এখানে কোনো রিঅ্যাবজর্পশন, ইউরিনারি রিঅ্যাবজর্পশন হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কারণে ইউরিনারি ব্ল্যাডারটা হচ্ছে এটার শেপটা এক্সপ্যান্ড করতে পারে। সো এইগুলো রিজন হচ্ছে কেন ট্রানজিশনাল এপিথেলিয়াম লাইন্স দ্য ইউরিনারি ব্ল্যাডার। তারপরে আসি যে এসোফেগাস কেন লাইন বাই নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটার রিজনটা হচ্ছে যে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসটা যেখানেই প্রেজেন্ট, এটা হোক আমাদের ওরাল ক্যাভিটি বা আমাদের যে রেসপিরেটরি লাইনিং এর কিছু কিছু অংশ বা আমাদের জিআইটি, এটার মেইন রিজনটা হচ্ছে যে এটা ফ্রিকশন দিয়ে যে ওয়্যার এন্ড টিয়ারটা হওয়ার কথা সেটা প্রিভেন্ট করার জন্য। যেহেতু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি এবং স্কোয়ামাস এপিথেলিয়াম সবচেয়ে র্যাপিডলি হচ্ছে মাল্টিপ্লাই করতে পারে, এর জন্য এখানে সেই ফাংশনটা সার্ভ করে থাকে। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে লাং অ্যালভিওলাই কেন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কারণ আমরা জানি যে লাং অ্যালভিওলাতে যেই নিউমোসাইট গুলো থাকে সেটার হচ্ছে মেইন ফাংশন হচ্ছে এয়ার এক্সচেঞ্জ করা। এবং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হলে লাভটা কি হবে যে প্রথমত সিম্পল মানে একটা লেয়ার, দ্বিতীয়ত স্কোয়ামাস যেটা হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে লেস উইথ। সো আমরা জানি, আমরা ফিজিওলজিতে ল অফ ডিফিউশনে পড়েছি যে ডিফিউজিং ডিস্টেন্সটা যত ছোট হবে ডিফিউশন অত ফাস্টার হবে। সো এই যে সিম্পল বা সিঙ্গেল লেয়ার থাকার কারণে এবং স্কোয়ামাস ইন শেপ থাকার কারণে হচ্ছে লাং অ্যালভিওলাতে এই এয়ার এক্সচেঞ্জের ডিফিউশনটা সবচেয়ে ফাস্টার হচ্ছে, যেটার কারণে হচ্ছে এখানে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকে। তারপরে লাস্টলি হচ্ছে সিলিয়া কেন থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে। সিলিয়া থাকে যাতে হচ্ছে এই রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ফরেন ম্যাটেরিয়ালস বা ডাস্ট বা ফরেন প্যাথোজেন এখানে প্রথমত ট্র্যাপড হয়ে যেতে পারে, আর দ্বিতীয় এই সিলিয়ার একটা আপওয়ার্ড মোশনের কারণে এখানে কোনো ট্র্যাপড ফরেন বডি বা ডাস্ট আপওয়ার্ডস চলে আসতে পারে টুয়ার্ডস দি নেজাল ক্যাভিটি। সো যেখানে আমরা এখানে এরকম এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেনটা আমরা ফেস করব এই এপিথেলিয়ামের ব্যাপারে, সেখানে আমরা জাস্ট এই জিনিসটার প্রপার্টিজ চিন্তা করে আমরা এটা আনসার করে দিতে পারবো। সো দ্যাট ইজ অল অ্যাবাউট কভারিং এপিথেলিয়াম। এখন আমরা চলে যাব আরেক টাইপের এপিথেলিয়াম যেটা গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম সেখানে। সো ফার্স্টে হচ্ছে আমরা গ্ল্যান্ডিউলার এপিথেলিয়ামটাকে ক্লাসিফাই করব। সো ক্লাসিফিকেশন গ্ল্যান্ডকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বেসিসে করা যায়। ফার্স্ট অফ অল অন দি বেসিস অফ মোড অফ অন দি বেসিস অফ প্রেজেন্স অফ ডাক্ট, এটার বেসিসে গ্ল্যান্ডকে ক্লাসিফাই করা যায় এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডকে আবার ফার্দার হচ্ছে অনেকগুলো বেসিসে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি মোড অফ সিক্রিশন ক্লাসিফাই করা যায় মিরোক্রাইন, অ্যাপোক্রাইন এবং হলোক্রাইন গ্ল্যান্ড হিসেবে। মিরোক্রাইন যে টাইপের গ্ল্যান্ডটা থাকে সেগুলো হচ্ছে দ্য সিক্রেটরি প্রোডাক্ট ইজ ডেলিভার্ড ইন মেমব্রেন বাউন্ড ভেসিকলস টু দি অ্যাপিক্যাল সার্ফেস অফ দি সেল। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলস। অ্যাপোক্রাইন যে গ্ল্যান্ডগুলো সেগুলো হচ্ছে দ্য সিক্রেটরি প্রোডাক্ট ইজ রিলিজড ইন দি অ্যাপিক্যাল পোর্শন অফ দি সেল সারাউন্ডেড বাই আ থিন লেয়ার অফ সাইটোপ্লাজম। এটার এক্সাম্পলটা হচ্ছে ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড, সিলিয়ারি গ্ল্যান্ড অফ দি আইলিড। আর লাস্টলি হলোক্রাইন গ্ল্যান্ড যেটা, এটা হচ্ছে বোথ দ্য সিক্রেটরি প্রোডাক্টস অ্যান্ড দ্য সেল ডিব্রি আর ডিসচার্জ টুগেদার ইনটু দ্য লুমেন অফ দ্য গ্ল্যান্ড। এটার এক্সাম্পলটা হচ্ছে সেবেশিয়াস গ্ল্যান্ড অফ দি স্কিন অ্যান্ড টার্সাল গ্ল্যান্ড অফ দি আইলিড। সো এখানে মোড অফ সিক্রেশন হিসেবে আমরা তিনটা ক্লাসিফিকেশন করতে পারি। আরেকটা বেসিসে ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ সিক্রেশন। একটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড, সেরাস গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড। এটা আমরা স্যালিভারি গ্ল্যান্ড পড়ে থাকলে এটার সাথে আমরা অবশ্যই অনেক ফ্যামিলিয়ার। সেরাস গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, মিক্সড হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর মিউকাস গ্ল্যান্ড হচ্ছে অনেক ডিফারেন্ট টাইপের মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে অ্যালং দি লাইনিং অফ দি জিআইটি সেগুলো।
আর অ্যাকর্ডিং টু সেলুলার কনস্টিটিউশন আরেকটা ক্লাসিফিকেশন করা যেতে পারে, এখানে ক্লাসিফিকেশনটা হয়ে যায় ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার। তখন মাল্টিসেলুলারটাকে আরো ফার্দার দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, যেটা হচ্ছে অন দি বেসিস অফ শেপ ইট ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইনটু টিউবুলার গ্ল্যান্ড, অ্যালভিওলার গ্ল্যান্ড অ্যান্ড টিউবুলার অ্যালভিওলার গ্ল্যান্ড। অর্থাৎ যেটা শেপটা টিউবিউলার আকারের মতো সেটা টিউবুলার, আর যেটা হচ্ছে রাউন্ড ইন শেপ অর্থাৎ লুকস লাইক গ্রেপ লাইক একটা স্ট্রাকচার হবে, সেটা হচ্ছে অ্যালভিওলার গ্ল্যান্ড। আর দুইটার মিক্স যেটা সেটা হচ্ছে টিউবুলার অ্যালভিওলার গ্ল্যান্ড। টিউবুলার গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে গ্যাস্ট্রিক পেট বা ক্রিপস অফ লিভার খুন। অ্যালভিওলার গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস, এবং টিউবুলার অ্যালভিওলার গ্ল্যান্ড যেটা সেটার কমন এক্সাম্পলটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। লাস্টলি ডাক্টসের বেসিস আর একটা ক্লাসিফিকেশন করা যেতে পারে, সেটা হচ্ছে সিম্পল গ্ল্যান্ড আর হচ্ছে কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স গ্ল্যান্ড। সো সিম্পল গ্ল্যান্ডের একটা এক্সাম্পল হচ্ছে ক্রিপস অফ লিভার খুন, এবং কম্পাউন্ড আর কমপ্লেক্স গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। সো দ্যাট ইজ অল দ্য ক্লাসিফিকেশন অফ দ্য গ্ল্যান্ড। এটা আমরা যদি একটা ফ্লো চার্ট আকারে এটা পড়ি এবং পরীক্ষা হলে লিখি উইথ এক্সাম্পল, তাহলে হচ্ছে এই কোয়েশ্চেনটাতে আমাদের ভালো মার্কস পাওয়া যাবে। সো বিফোর মুভিং অন টু কানেকটিভ টিস্যু, বলতে চাই যে এখানে আরো দুটো টপিক থাকে, একটা হচ্ছে মডিফিকেশন অফ এপিথেলিয়াল সেল আর একটা হচ্ছে ইন্টারসেলুলার জাংশন। এই দুইটা আমাদের রিটেনের জন্য খুব একটা বেশি কমন না, বা রিটেনে এখান থেকে কোয়েশ্চেন খুব একটা বেশি আসে না, বাট ভাইভাতে এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন উইথ ডিস্ট্রিবিউশন। সো এটা আমরা ভাইভার জন্য পড়ে নিতে পারি। রিটেনের জন্য নেক্সট যে টপিকটা হচ্ছে কমন, সেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। সো কানেকটিভ টিস্যু থেকে ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে যে কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক কি এবং হাউ ইট ইজ ডিফারেন্ট বা ডিফারেন্সেস বিটুইন কানেকটিভ টিস্যু অ্যান্ড এপিথেলিয়াল টিস্যু। সো এটা আমরা ফার্স্টে দেখে নিই। কানেকটিভ টিস্যুর ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মোর এবং সেলস নাম্বার অফ সেলস হচ্ছে লেস, ডাইভার্স অ্যান্ড ডিসপার্সড। It has great regeneration capacity, has blood and nerve supply. It is mostly concerned with immune system of the body and develops from mesoderm, except for the head region which develops from the neural crest ectoderm. So এখানে আমরা এই ক্রাইটেরিয়া থেকে এপিথেলিয়াল সেলের সাথে ডিফারেন্সেস গুলো আমরা এখানে মার্ক করতে পারি। নেক্সট চলে আসি এদের যে কানেকটিভ টিস্যুর এটা কম্পোজিশনটা কি। কম্পোজিশনে এখানে মেনলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে সেলস। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে এখানে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রোটিন ফাইবারস থাকে, দ্যাট আর কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার অ্যান্ড রেটিকুলার ফাইবার। আর হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, দ্যাট ইজ গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স, যেটা আমরা ইউজুয়ালি বায়োকেমিস্ট্রিতে পড়ে থাকি। সাথে কিছু টিস্যু ফ্লুইড অবশ্যই থাকবে এখানে। সেলস এর মধ্যে আসি, সেলস এর কোয়েশ্চেনটাই হচ্ছে বেশি কমন। সেলস এর মধ্যে এখানে দুই টাইপের সেলস থাকে, একটা হচ্ছে ফিক্সড সেলস। ফিক্সড সেলস এর মধ্যে থাকে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট, অ্যাডিপোসাইট অ্যান্ড আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল স্টেম সেলস। যেটা হচ্ছে আমাদের আরেকটা যেটা ক্লাসিফিকেশন হচ্ছে ইমিগ্রেন্ট অর ওয়ান্ডারিং সেলস। এখানে থাকে হচ্ছে আমাদের মাস্ট সেলস, ম্যাক্রোফেজ, প্লাজমা সেলস, লিম্ফোসাইট, মনোসাইট অ্যান্ড আদার ব্লাড ডিরাইভড কানেকটিভ টিস্যু সেলস। সো এটা হচ্ছে কম্পোজিশন গেল। নেক্সট আমরা এই যে সেলগুলো বললাম এখান থেকে যে ইম্পর্টেন্ট সেলগুলো আমাদের রিটার্নের জন্য আসে সেটা নিয়ে ডিসকাশন করি। সো ফার্স্টটাই হচ্ছে আমাদের ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ম্যাক্রোফেজ। সো ফাইব্রোব্লাস্টের ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা হচ্ছে সেলের শেপটা হচ্ছে ফ্ল্যাটেন্ড, ফিউজিফর্ম অর স্টেলেট ইন অ্যাপিয়ারেন্স উইথ লং সাইটোপ্লাজমিক প্রসেসেস। সো আমরা এই সেলটা আঁকতে গেলে একটা স্টেলেট শেপের সেল আঁকবো, যেটা হচ্ছে অনেক লম্বা লম্বা সাইটোপ্লাজমিক প্রসেসেস থাকবে। Nucleus will be ovoid, large, pale staining, and with fine chromatin. Lastly, এখানে থাকবে হচ্ছে abundant cytoplasm and rich in rough endoplasmic reticulum and well developed Golgi complex and mitochondria. সো এখানে একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন করা হয় যে কেন ফাইব্রোব্লাস্টের মধ্যে এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কমন বা গোলজি কমপ্লেক্স কেন ওয়েল ডিফাইন্ড বা ওয়েল ডেভেলপড। সো এটার রিজনটা হচ্ছে যে ফাইব্রোব্লাস্টের মেইন কাজটাই হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে যে ফাইবারস গুলো বললাম কানেকটিভ টিস্যু সেগুলো সিনথেসাইজ করা, অর্থাৎ কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার বা আদার যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো সিনথেসাইজ করা। সো এগুলো অবভিয়াসলি যেহেতু প্রোটিন ইন নেচার বা প্রোটিন স্ট্রাকচার, এগুলো ভালো মতো বা প্রপারলি বা ইন লার্জ অ্যামাউন্ট সিনথেসাইজ করার জন্যই এরা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলজি কমপ্লেক্সটা এখানে রিচ এবং ওয়েল ডেভেলপ থাকে। সো মুভিং অন টু দি নেক্সট ওয়ান, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে এটার স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড, ওভাল অর স্পিন্ডল শেপড হতে পারে। এটা হচ্ছে ইরেগুলার সারফেস থাকে উইথ প্লিটস, প্রোট্রুশনস অ্যান্ড ইন্ডেন্টেশনস। আর হচ্ছে এখানে নিউক্লিয়াসটা হচ্ছে ইন্ডেন্টেড অর কিডনি শেপ থাকে। এখানেও হচ্ছে গোলজি কমপ্লেক্সটা ওয়েল ডেভেলপ থাকে অ্যান্ড মেনি লাইসোসোমস উইথ প্রমিনেন্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ম্যাক্রোফেজের ফাংশন আমরা মোটামুটি সবাই জানি, এটা ফিজিওলজিতে পড়ে থাকি, যে এরা হচ্ছে মেনলি ফ্যাগোসাইটিক সেলস, এবং এরা হচ্ছে যে ডেব্রিস বা অ্যাবনর্মাল এক্সট্রাসেলুলার যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। দে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, দে পার্টিসিপেট ইন সেল মিডিয়েটেড রেজিস্ট্যান্স টু ইনফেকশন, অ্যান্ড দে কজ ডিস্ট্রাকশন অফ এরিথ্রোসাইটস। সো ম্যাক্রোফেজের যে স্পেশাল ব্যাপারটা সেটা হচ্ছে যে এই ম্যাক্রোফেজগুলোই বডির ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট নামে পরিচিত, এবং এই সবগুলো ম্যাক্রোফেজ নিয়ে যে সিস্টেমটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিং সিস্টেম বলা হয়। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট সেলস কম্পোনেন্টেরটা ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে ম্যাক্রোফেজ ব্রেইনে গেলে সেটাকে কি বলবে বা লাংসে থাকলে সেটাকে কি বলবে। সো ভাইবার জন্য আমরা এই জিনিসটা পড়ে নিতে পারি। নেক্সট আমরা চলে আসি ইনটু দি টাইপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দি কোলাজেন ফাইবার। সো কোলাজেন ফাইবার, আমাদের যে বই আছে জ্যাঙ্কুইরা, সেখানে অনেক অনেক টাইপের কোলাজেন ফাইবার দেওয়া। যদি সবগুলো মনে রাখতে পারি সে তো অনেক ভালো, কিন্তু আমাদের জন্য অ্যাবসলুটলি মাস্ট যেটা মনে রাখা সেটা হচ্ছে 1 থেকে 7। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোলাজেন টাইপ 1 যেটা, সেটা ফাউন্ড ইন বোনস, টেন্ডনস, ফাইব্রোকার্টিলেজ, ব্লাড ভেসেলস। টাইপ 2 ফাউন্ড ইন হায়ালিন কার্টিলেজ, vitreous বডি, নিউক্লিয়াস পালপোসাস, ইলাস্টিক কার্টিলেজ। টাইপ 3 টা ফাউন্ড ইন স্মুথ মাসলস। Type 4 found in basal lamina, type 5 found in fetal connective tissue, and type 7 found in reticular lamina. এখানে বলে নিই যে বেজাল ল্যামিনা এবং রেটিকুলার ল্যামিনা যে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের জাস্ট দুইটা লেয়ার। সো এই দুইটা লেয়ারে দুইটা ডিফারেন্ট টাইপ অফ কোলাজেন ফাইবার থাকে। এটা গেল। তারপরে আমরা আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে, যে ডিস্ট্রিবিউশন অফ দি ইলাস্টিক ফাইবার। সো ইলাস্টিক ফাইবারের ডিস্ট্রিবিউশনটা চিন্তা করলে আমরা ফার্স্টে চিন্তা করব যে বডির কোন কোন স্ট্রাকচারটা ইলাস্টিক, বা এখানে কোন কোন স্ট্রাকচার ইলাস্টিক প্রপার্টি থাকে। সো ফার্স্টেই যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমাদের যে আর্টারিগুলো, আর্টারির ইন্টারনাল ইলাস্টিক লামিনাতে অনেক অনেক ইলাস্টিক ফাইবার্স থাকবে। তারপর আমাদের লাংসের যে সাবস্টেন্স, এটাও একটা ইলাস্টিক স্ট্রাকচার, এখানেও ইলাস্টিক ফাইবার থাকবে। ভোকাল কর্ডে অনেক ইলাস্টিক ফাইবার থাকবে। আর লাস্টলি কিছু লিগামেন্ট, যেমন লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা, যেগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়াস বোনসকে কানেক্ট করে থাকে, সেই লিগামেন্টগুলোতে হচ্ছে ইলাস্টিক ফাইবার অনেক বেশি প্রেজেন্ট থাকবে। তারপরেটাই চলে আসি, রাইট ডাউন দি স্ট্রাকচার, লোকেশন, ফাংশন অফ দি লুজ কানেকটিভ টিস্যু, বা এখানে আমরা কানেকটিভ টিস্যুর ওভারঅল যে ক্লাসিফিকেশনটা উইথ ডিস্ট্রিবিউশন সেটা পড়ে নিতে পারি। সো ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা মূলত এটাকে দুই ভাগে ফার্স্টে ক্লাসিফাই করতে পারি, এটা হচ্ছে এমব্রিয়নিক আর এটা হচ্ছে অ্যাডাল্ট। এমব্রিয়নিক কানেকটিভ টিস্যুর মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে মেজেনকাইম আর একটা হচ্ছে মিউকাস, যেটা প্রেজেন্ট ইন দি আম্বেলিকাল কোর্ড অ্যাজ দি ওয়ার্টনস জেলি। এই এমব্রিয়নিক কানেকটিভ টিস্যুটা এখানেই শেষ। কামিং টু অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু, অ্যাডাল্ট কানেকটিভ টিস্যুটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, একটা হচ্ছে বোন, আর একটা হচ্ছে কার্টিলেজ। বোনটা আগে বলে নিই, বোনটা আমরা বেসিক্যালি মাইক্রোস্কোপিক লেভেলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে স্পঞ্জি বোন। কামিং টু কার্টিলেজ, কার্টিলেজের ক্লাসিফিকেশন সবাই জানি, একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ অ্যান্ড ইলাস্টিক কার্টিলেজ। আর কানেকটিভ টিস্যু প্রপার যেটা, সেখানে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনারেল অর কমন কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টিস। জেনারেল আর কমন কানেকটিভ টিস্যু যেটা, এটা হচ্ছে মূলত দুই ভাগ, একটা হচ্ছে লুজ আর একটা হচ্ছে ডেন্স। লুজের মধ্যে হচ্ছে লুজ ইরেগুলার কানেকটিভ টিস্যু অ্যান্ড হচ্ছে অ্যারেঞ্জড লুজ কানেকটিভ টিস্যু, সেটা এইভাবে ক্লাসিফিকেশন হয়। এবং ডেন্স যেটা, সেটা হচ্ছে আমার ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু এবং ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স এবং লুজ বা রেগুলার এবং ইরেগুলার, এটার ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে ডেন্স আর অথবা নাকি লুজ, এই ডিফারেন্সটা আসে হচ্ছে অ্যামাউন্ট অফ কোলাজেন ফাইবার থেকে। অর্থাৎ এখানে যদি সেলের তুলনায় কোলাজেন ফাইবার অনেক বেশি থাকে সেটা হয়ে যাবে ডেন্স, আর যদি কম থাকে সেটা হবে লুজ। আর সেটা হচ্ছে রেগুলার নাকি ইরেগুলার, এই ডিফারেন্সটা আসে হচ্ছে যে এই কোলাজেন ফাইবারগুলোর ডাইরেকশন দিয়ে। কোলাজেন ফাইবারটা যদি সেম ডাইরেকশন বা প্যারালালি থাকে সেটা হয়ে যাবে হচ্ছে রেগুলার, আর যদি র্যান্ডমলি অ্যারেঞ্জ থাকে সেটা হয়ে যাবে ইরেগুলার। লাস্ট একটা জিনিস বাকি ছিল আমাদের ক্লাসিফিকেশনে, যে স্পেশাল কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টিজ যেটা বলেছিলাম, এখানে হচ্ছে ফার্দার তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রেটিকুলার, আর একটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, আর একটা হচ্ছে পিগমেন্ট টিস্যু। সো দ্যাট ইজ দি ওভারঅল ক্লাসিফিকেশন অফ দি কানেকটিভ টিস্যু। সো স্ট্রাকচার, লোকেশন, ফাংশন অফ লুজ কানেকটিভ টিস্যু এখানে বলা হয়ে গেছে। লুজ কানেকটিভ টিস্যু যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, এক্সাম্পল হচ্ছে ইরেগুলার যেটা, সেটা সুপারফিশিয়াল ফাসা, এবং অ্যারেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া। ডেন্স কানেকটিভ টিস্যুটা আমরা এইভাবে সিমিলারলি দেখে নিই, ইরেগুলার হচ্ছে ডার্মিস অথবা যে অর্গানের যে ডিফারেন্ট ক্যাপসুল সেগুলো, আর রেগুলার যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট টেন্ডনস, অ্যাপোনিউরোসিস, লিগামেন্ট।
স্ট্রাকচার বলতে গেলে অবশ্যই কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, এখানে হচ্ছে কোলাজেনের অ্যামাউন্ট এবং হচ্ছে নর্মালি যে কানেকটিভ টিস্যুর সেলগুলো থাকে, এই সবকিছু মিলিয়ে এই আনসারটা লিখতে হবে। ওকে, সো এখানে নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা পেয়ে থাকি সেটা হচ্ছে এক্সপ্লেইন হিস্টোলজিক্যালি অর এমব্রিওলজিক্যালি কেন টেন্ডন এন্ড লিগামেন্ট আর কম্পোজড অফ ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। সো ডেন্স কেন বলা হচ্ছে, রেগুলার কেন বলা হচ্ছে, এটা অলরেডি বলা হয়ে গেছে, কারণ এখানে কোলাজেন ফাইবার অনেক বেশি এবং কোলাজেন ফাইবারগুলো প্যারালালি ইন দি সেম ডাইরেকশন অ্যারেঞ্জড। সো টেন্ডন এন্ড লিগামেন্টে এরকম কানেকটিভ টিস্যু থাকার সুবিধা হচ্ছে যে এই টেন্ডন এন্ড লিগামেন্ট এদের ফাংশন যেহেতু ওয়েট ট্রান্সমিট করা অথবা কোনো জয়েন্ট স্টেবিলাইজ করা, সো এই স্ট্রাকচারটা থাকার কারণে সে এই ফাংশনটা করতে পারবে। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট কন্টেইন অ্যাবান্ডেন্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা অলরেডি আমি বলে দিয়েছি ফাইব্রোব্লাস্টের সাথে। সো কানেকটিভ টিস্যু থেকে মোটামুটি এই কোয়েশ্চেনগুলো রিটেনের জন্য খুবই কমন। তাছাড়া ভাইভাতে অনেক ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ধরা মানে জিজ্ঞেস করতে পারে, সো ভাইভার জন্য আমরা ওগুলো একটু দেখে নিব। মুভিং অন টু দি নেক্সট টপিক, দ্যাট ইজ কার্টিলেজ। সো কার্টিলেজ থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা পাই, সিমিলারলি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বা ক্লাসিফিকেশন অফ দি কার্টিলেজ উইথ ডিস্ট্রিবিউশন। সো আমরা ক্লাসিফিকেশন উইথ ডিস্ট্রিবিউশনটা দেখে নিই আগে। ক্লাসিফিকেশন হচ্ছে আমরা কার্টিলেজকে তিন ভাগে ভাগ করতে পারি, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। কামিং টু ডিস্ট্রিবিউশন, হায়ালিন কার্টিলেজ যেটা, সেটার ডিস্ট্রিবিউশনটা থাকবে হচ্ছে খুবই আমাদের যে রেসপিরেটরি ট্র্যাকটা আছে বা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে সেটা রিলেটেড সব জায়গায়, অর্থাৎ কোস্টাল কার্টিলেজ, দেন হচ্ছে আমাদের ট্র্যাকিয়ার যে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংগুলো থাকে সেখানে, দেন হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ এবং অ্যারিটেনয়েড কার্টিলেজ অফ দি ল্যারিংস এন্ড পার্টস অফ দি নেজাল সেপ্টাম, এই জায়গাগুলোতে থাকবে। তার সাথে হায়ালিন কার্টিলেজে খুবই কমন খুবই ইম্পর্টেন্ট দুইটা ডিস্ট্রিবিউশন হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, যেটা হচ্ছে আমাদের জয়েন্টসে সাইনোভিয়াল জয়েন্টসে প্রেজেন্ট থাকে, অ্যান্ড এপিফাইসিয়াল কার্টিলেজ। মুভিং অন টু ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজের ডিস্ট্রিবিউশন থাকে হচ্ছে আমাদের মূলত তিনটা জায়গায় ই দিয়ে শুরু হয়, অর্থাৎ এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, এবং এপিগ্লটিসের সাথে হচ্ছে কর্নিকুলেট অ্যান্ড হচ্ছে কিউনিফর্ম, যে দুটো কার্টিলেজ থাকে আমাদের ল্যারিংসে, আর হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। নেক্সট ফাইব্রো কার্টিলেজ, এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কস। ইন্টারভার্টিব্রাল ডিস্কসের দুইটা রিজন থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর একটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। মেইনলি অ্যানুলাস ফাইব্রোসাসেই হচ্ছে এই ফাইব্রো কার্টিলেজটা থাকে। তারপর হচ্ছে আমাদের যে ডিফারেন্ট জয়েন্টসের যে আর্টিকুলার ডিস্ক থাকে, মেইনলি আমাদের আর্টিকুলার ডিস্ক প্রেজেন্ট থাকে হচ্ছে তিনটা জয়েন্টে, অর্থাৎ স্টার্নো ক্ল্যাভিকুলার একটা জয়েন্ট, অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার একটা জয়েন্ট আর টেম্পোরো ম্যান্ডিবুলার একটা জয়েন্ট। এই তিনটা জয়েন্টের আর্টিকুলার ডিস্কগুলো হচ্ছে ফাইব্রো কার্টিলেজ ইন নেচার। আর আমাদের নি জয়েন্টের যে মেনিসাস গুলো থাকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অলসো ফাইব্রো কার্টিলেজ ইন নেচার। So that is about the distribution of the cartilage. Difference of between cartilage and bone টা আমরা যখন বোনস পড়বো তখন এই জিনিসটা কম্পেয়ার করতে আরো ইজিয়ার হবে। আমরা যদি চলে যাই যে কার্টিলেজের কোনো যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি আমাদেরকে আঁকতে বলে, সো এটা নিয়ে আমরা একটু দেখে নিই যে এটা আমরা কিভাবে আঁকবো এবং কিভাবে বলবো। সো আমরা এখানে তিনটা কার্টিলেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজ, এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। সো হায়ালিন কার্টিলেজের ক্ষেত্রে এরকম একটা ফিগার রাখতে হবে। এখানে আমরা যে জিনিসগুলো মেনশন করতে পারি এটা ডিসক্রিপশনে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইট উইল বি সারাউন্ডেড বাই পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়ামে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে আউটার লেয়ারে হচ্ছে মোস্টলি ফাইব্রাস টিস্যু থাকে আর ইনার লেয়ারে হচ্ছে কন্ড্রোজেনিক সেলগুলো থাকে। কামিং টু দি ইনসাইড দি কার্টিলেজ থাকে হচ্ছে কন্ড্রোসাইটস আইদার সিঙ্গলি অর প্রেজেন্ট ইন আইসোজেনাস গ্রুপস। দ্য মেট্রিক্স, যেটা মেট্রিক্সটার ডিসক্রিপশনে আমরা বলতে পারি মেট্রিক্সটা হচ্ছে হোমোজেনাস, ট্রান্সপারেন্ট, গ্লাসি অ্যাপিয়ারেন্স। অ্যান্ড এই মেট্রিক্সের ডিসক্রিপশনে আমরা এটাও বলতে পারি যে আমাদের যে কন্ড্রোসাইট গুলো থাকে এগুলো হচ্ছে যেই রিজনগুলোর মধ্যে থাকে সেগুলোকে বলা হয় ল্যাকুনের সারাউন্ডিং যে মেট্রিক্সটা এটাকে বলা হয় টেরিটোরিয়াল মেট্রিক্স, এবং দুইটো ডিস্টেন্ট ল্যাকুনের মাঝখানের রিজনটাকে বলা হয় ইন্টার টেরিটোরিয়াল মেট্রিক্স। টেরিটোরিয়াল মেট্রিক্স স্টেইনস ডার্কার দেন দি ইন্টার টেরিটোরিয়াল মেট্রিক্স। সো এই পয়েন্টগুলো আমরা আমাদের এই হিস্টোলজিক্যাল ডিসক্রিপশনে দিতে পারি। কামিং টু ফাইব্রো কার্টিলেজের সবচেয়ে একটা ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে যে এখানে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। সো এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে যে কার্টিলেজের যে ফাইবার্স গুলো থাকে, অর্থাৎ কোলাজেন ফাইবার যেটা থাকে, এগুলো হচ্ছে খুবই ডেন্স এবং অ্যারেঞ্জ প্যারালালি। আর আমাদের কন্ড্রোসাইট গুলো থাকে হচ্ছে এই বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ দি ফাইবার্স। সো এই পয়েন্টগুলো মেনশন করতে পারি আমরা।
লাস্টলি ইলাস্টিক কার্টিলেজ, যেটা ইলাস্টিক কার্টিলেজেও ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখানে এগেন পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট, পেরিকন্ড্রিয়াম এগেন দুটা লেয়ার, আউটারে হচ্ছে ফাইবারাস লেয়ার, ইনার হচ্ছে কন্ড্রোজেনিক লেয়ার। আর এটার হচ্ছে মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার যেটা, সেটা হচ্ছে ইট কনসিস্টস অফ এ ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ অ্যানাস্টোমোসিস ইলাস্টিক ফাইবার্স, যেটা আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। সো এটা মোটামুটি রিটেনের জন্য, মানে রিটেনে কিভাবে ছোট করে আমরা জিনিসটা লিখতে পারি সেটা একটা হিস্টোলজিক্যাল ডিসক্রিপশন আমরা দিলাম। যখন এই জিনিসটা আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যালে অর্থাৎ আমাদের স্লাইডের সময় লিখতে হবে, তখন অবশ্যই আরো অনেক বড় করে অনেক ইনফরমেশন দিয়ে লিখতে হবে। সো ইয়া, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেনশন দি হিস্টোলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন দ্য থ্রি টাইপস অফ কার্টিলেজ। এটা আমরা যেই ডিসক্রিপশনটা অলরেডি দিয়েছি ওখান থেকে আমরা ডিফারেন্সেস গুলো দিতে পারি। এমনি যদি ইন জেনারেল ডিফারেন্সেস গুলো জিজ্ঞেস করে তখন আমরা এখানে পেরিকন্ড্রিয়ামের কথা বলতে পারি, আমরা হচ্ছে এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের কথা বলতে পারি, আমরা হচ্ছে ক্যালসিফিকেশনের কথা বলতে পারি, অর্থাৎ হায়ালিন কার্টিলেজ হচ্ছে ইউজুয়ালি ক্যালসিফাইড হয়ে যায়, বাট ফাইব্রো কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজ ইউজুয়ালি ক্যালসিফাইড হয় না। আর লাস্টলি হচ্ছে আমরা এদের ডিস্ট্রিবিউশন গুলো বলতে পারি। নেক্সট আরেকটা কোয়েশ্চেন যেটা এখানে রিলেটেড চলে আসে, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের স্ট্রাকচার এবং ফাংশন। সো স্ট্রাকচারটা একটু বলেছি আমি যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের মোটামুটি দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে ইনার নিউক্লিয়াস পালপোসাস এন্ড আউটার অ্যানুলাস ফাইব্রোসাস। অ্যানুলাস ফাইব্রোসাসটা মোস্টলি কনসিস্টিং অফ ফাইব্রোকার্টিলেজ, আর নিউক্লিয়াস পালপোসাস যেটা, সেটা হচ্ছে রেমনেন্ট অফ দি নটোকর্ড, এবং এটা হচ্ছে অ্যাডাল্ট লাইফে একটা জেলাটিনাস টিস্যুতে রিপ্লেসড হয়। এটার ফাংশন যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে ফাংশন হবে হচ্ছে ফার্স্ট অফ অল এটা ভার্টিব্রাল যে কলাম আমাদের সেটার একটা মানে অ্যামাউন্ট অফ লেন্থে সে হচ্ছে কন্ট্রিবিউট করে, অ্যারাউন্ড 1/5 এরকম একটা নাম্বার বলা আছে। দে প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন টু করেসপন্ডিং ভার্টিব্রা, দে অ্যাক্ট এজ শক অ্যাবজর্ভার্স অ্যান্ড দে অ্যালাউ আ সার্টেন ডিগ্রি অফ মুভমেন্ট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আই থিঙ্ক কার্টিলেজের কোয়েশ্চেন মোটামুটি এই কয়টাই। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে বোনস এর ক্ষেত্রে রিটেনে যে কমন কোয়েশ্চেনগুলো এসে থাকে। সো বোনস এর সবচেয়ে কমন কোয়েশ্চেনটাই যেটা আমাদেরকে রিটেনেও ফেস করতে হবে, ভাইভা বোর্ডেও ফেস করতে হবে খুবই কমন, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। সো বোনসকে আমরা দুই ব্রড হেডিং এ ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে হিস্টোলজিক্যাল আর একটা হচ্ছে মরফোলজিক্যাল। হিস্টোলজিক্যালটা আগে যেটা বলা হয়েছে এটা হচ্ছে কম্প্যাক্ট বোন এবং স্পঞ্জি বোন। আর যদি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আসি, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমাদের যে হার্ড পার্টের ভাইভা হয় এখানে আমাদেরকে এটা অনেক কমনলি জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন 6টা: লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, নিউম্যাটিক বোন, ইরেগুলার বোন এবং সিসাময়েড বোন। কামিং টু প্রপার্টিজ, ফার্স্টে লং বোনটা ডিসকাস করি। লং বোনের সবচেয়ে কমন প্রপার্টি হচ্ছে যে ইট উইল কনসিস্ট অফ 2 ends and 1 intervening shaft. এটার অসিফিকেশনটা ইউজুয়ালি হবে ইন্ট্রাকার্টিলেজিনাস, অ্যানাটমিক্যাল পজিশন ইউজুয়ালি ইট ইজ ভার্টিক্যাল এবং ইট ইজ ওয়েট বেয়ারিং। আর তাছাড়া আরো ছোটখাটো কিছু পয়েন্ট আছে, বাট এই চারটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। এটার আবার ফার্দার কিছু সাব ডিভিশন আছে। সাব ডিভিশনের মধ্যে আমরা পেয়ে থাকি টিপিক্যাল লং বোন, মিনিয়েচার লং বোন এবং মডিফাইড লং বোন। টিপিক্যাল লং বোন হচ্ছে যারা সব এই ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক গুলো ফলো করে থাকে, এবং কমন যে লং বোন গুলো হিউমারাস, রেডিয়াস, আলনা, এগুলো হচ্ছে সব টিপিক্যাল লং বোন। মিনিয়েচার লং বোন হচ্ছে ইউজুয়ালি মেটাকার্পাল মেটাটার্সাল ফ্যালাঞ্জিস গুলো, এবং এটার ফিচারটা হচ্ছে যে এদের একটা সিঙ্গেল এপিফাইসিস থাকে। লাস্টলি মডিফাইড লং বোন, যেটা মডিফাইড লং বোন, এটাকে ডিফারেন্ট বোনসকে মডিফাইড লং বোন বলা যায়। যেমন ক্ল্যাভিকালটাকে হচ্ছে এটা মডিফাইড লং বোন বলা হয়, কারণ এটা মেইনলি হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন থেকে আসে। ভার্টিব্রার বডিকে একটা মিনিয়েচার মডিফাইড লং বোন বলা যায়, আবার রিপসকে অনেক সময় একটা মডিফাইড লং বোন বলা যায়। সো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে কিছু অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক আছে সেগুলোকে মিলিয়ে হচ্ছে মডিফাইড লং বোন ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। কামিং টু দি নেক্সট ওয়ান, দ্যাট ইজ শর্ট বোন। শর্ট বোনের মেইন ফিচার হচ্ছে যে এখানে 6টা, এটা হচ্ছে কিউবয়েড শেপের থাকবে, এটা কিউব আকারের। এখানে হচ্ছে 6টা সারফেস থাকবে, এবং 6টা সারফেসের মধ্যে ইউজুয়ালি 4টা সারফেসই আর্টিকুলার থাকে। আর এটাও হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন হয় ইউজুয়ালি আফটার বার্থ। এটার এক্সাম্পল হচ্ছে আমরা জানি যে আমাদের কার্পাল এবং টার্সাল, অর্থাৎ আমাদের আর্টিকুলেটেড হ্যান্ড, আর্টিকুলেটেড ফিটে যে কার্পাল টার্সাল বোনসগুলো থাকে সেগুলো। ফ্ল্যাট বোনসে আসি, ফ্ল্যাট বোনসের এক্সাম্পল হচ্ছে আমাদের স্কালের সব বোন, প্যারাইটাল, অসিপিটাল, এখানে সবগুলোই ফ্ল্যাট বোন থাকে। তাছাড়া স্টার্নাম এবং রিবস, এই দুটো হচ্ছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে দুইটা সারফেস থাকে, এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে দুইটা প্লেট অফ কম্প্যাক্ট বোন থাকবে, ইউজুয়ালি কল্ড আউটার টেবল অ্যান্ড ইনার টেবল, অ্যান্ড ইন্টারভেনিং স্পঞ্জি বোন দ্যাট ইজ নোন এজ ডিপ্লোই উইথ নো মেডুলারি ক্যাভিটি। কামিং টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে নিউম্যাটিক বোন। নিউম্যাটিক বোন হচ্ছে আমাদের ফেসের বা স্কালের যে বোনগুলো থাকে, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের এয়ার সাইনাস গুলো প্রেজেন্ট, ম্যাক্সিলা, স্ফেনয়েড, এথময়েড,
এই বোনগুলো হচ্ছে নিউমোটিক বোন। এদের ক্রাইটেরিয়াই হচ্ছে এটা যে দে কন্টেইন এয়ার ফিল্ড প্যাসেজেস লাইন্ড বাই মিউকাস মেমব্রেন। তারপরটাতে আসি সেসাময়েড বোন যেগুলোকে বলে। সেসাময়েড বোন আমরা জানি যে দে ডেভেলপ ফ্রম টেন্ডন, দে হ্যাভ নো পেরিঅস্টিয়াম, দে অসিফাই আফটার বার্থ অ্যান্ড দে হ্যাভ নো মেডুলারি ক্যাভিটি, নো হ্যাভারশিয়ান সিস্টেম। এটার সবচেয়ে কমন দুইটা এক্সাম্পল হচ্ছে প্যাটেলা এবং পিসিফর্ম। তাছাড়া অনেক ছোট ছোট সেসাময়েড বোন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মাসলস এর অরিজিন ইনসার্শনে পাওয়া যেতে পারে সুপিরিয়র এবং ইনফিরিয়র এক্সট্রিমিটিতে। লাস্ট যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে ইরেগুলার বোন। ইরেগুলার বোন অর্থাৎ মানে কোনো নো কমন ক্যারেক্টারিস্টিক্স, মানে এতক্ষণ ধরে যে ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট টাইপের বোনে বললাম তারা কোনোটাই এটা ফলো করে না। এখানে এক্সাম্পল হচ্ছে হিপ বোন, ভার্টেব্রা এবং কিছু কিছু বোনস ইন দি বেস অফ দি স্কাল। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ক্লাসিফিকেশন অফ দি বোন। এখন আমরা চলে যাই বোনের কম্পোজিশনে। সো বোনের কম্পোজিশনটাকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, বোন সেল এবং বোন ম্যাট্রিক্স। বোন সেলের ক্ষেত্রে এখানে চারটা টাইপের বোন সেল থাকে, অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। আর বোন ম্যাট্রিক্সে এখানে বলা হয় যে অ্যারাউন্ড 20 to 25% বোন ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়াটার এবং অ্যারাউন্ড 75 to 80% হচ্ছে সলিড সাবস্টেন্স। সলিডের মধ্যে এখানে অর্গানিক মেটেরিয়াল থাকে। অর্গানিক মেটেরিয়াল হচ্ছে ফাইবার্স, দ্যাট ইজ আমরা কিছুক্ষণ আগেই পড়েছি টাইপ 1 কোলাজেন ফাইবারটা এখানে থাকে। আর কিছু গ্রাউন্ড সাবস্টেন্সেস থাকে, দ্যাট ইজ গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স থাকে এখানে। ইনঅর্গানিক পার্টটার মধ্যে থাকে হচ্ছে এখানে যে আমরা বোনসের সাথে যে আয়ন্স গুলো ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড করে থাকি, যেমন ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, এই আয়ন্স গুলো। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এখান থেকে রিলেটেড চলে আসে যে বোনস, চারটা যে ডিফারেন্ট বোন সেলস আছে তাদের ফাংশনস। সো বোন সেলস যেটা বললাম যে চারটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। অস্টিও এক একটার ফাংশন যদি আমরা করে আসি তাহলে ফার্স্টে অস্টিওপ্রোজেনিটর সেল যেটা, সেটার ফাংশনটাই হচ্ছে দে আন্ডারগো মাইটোটিক ডিভিশন অ্যান্ড হ্যাভ দ্য পোটেনশিয়াল অফ ডিফারেন্সিয়েটিং ইন্টু অস্টিওব্লাস্ট। অর্থাৎ আমাদের এই বোন সেল, এই জেনারেশনের এই লাইনের যত সেলগুলো আছে সেটা হচ্ছে সব অস্টিওপ্রোজেনিটর সেল থেকেই আলটিমেটলি অ্যারাইজ করে থাকে। কামিং টু অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের স্ট্রাকচারটা হচ্ছে যে এদের হচ্ছে ইউজুয়ালি একটা এক্সেন্ট্রিক নিউক্লিয়াস থাকে এবং এদের হচ্ছে লং সাইটোপ্লাজমিক প্রসেসেস থাকে। আর এদের ফাংশনটা হচ্ছে ফার্স্ট অফ অল কিছুক্ষণ আগে যেটা বললাম, দে অ্যারাইজ ফ্রম দি অস্টিওপ্রোজেনিটর সেল এবং অ্যারাইজ করার পর দে সিক্রিট সাম এনজাইমস সাচ এজ ফসফোরাইলেজ এবং অ্যালকালাইন ফসফেটেজ, যেটার কারণে যে বোনের যে মেট্রিক্সটা সেটা হচ্ছে ক্যালসিফাইড হয়ে যায়। ক্যালসিফাইড হয়ে গেলে তখন হচ্ছে অস্টিওব্লাস্টটা যদি একটা ল্যাকুনাতে সারাউন্ডেড থাকে তখন এই অস্টিওব্লাস্টটাকে বলা হয় ম্যাচিওর অস্টিওব্লাস্ট এবং ওই ম্যাচিওর অস্টিওব্লাস্টে হচ্ছে অস্টিওসাইট। সো এখানে চলে আসি যে অস্টিওসাইটের স্ট্রাকচারটা কি। অস্টিওসাইটের সেলগুলো হচ্ছে একটু ফ্ল্যাটেন থাকে, নিউক্লিয়াসটাও ফ্ল্যাটেন থাকে, সাইটোপ্লাজমটা পুয়ার অ্যান্ড অর্গানেলস আর স্ক্যান্টি, কিন্তু ওদের হচ্ছে লং সাইটোপ্লাজমিক এক্সটেনশনস থাকে। সো ফিগার রাখলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এদের ফাংশন হচ্ছে অস্টিওসাইটস আর রেসপন্সিবল ফর মেইনটেইনিং দ্য বোনি ম্যাট্রিক্স অ্যান্ড দে আর ইম্পর্টেন্ট ইন দি হোমিওস্টেসিস অফ ক্যালসিয়াম, যেটা আমরা জানি যে ডিফারেন্ট ডিফারেন্ট হরমোনসের ইনফ্লুয়েন্সে ক্যালসিয়াম আইদার বোনসের মধ্যে ঢুকে বা বোনস থেকে বের হয়, সেই ফাংশনটা মূলত অস্টিওসাইট করে থাকে। লাস্ট সেল যেটা সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট। মনে রাখার বিষয় হচ্ছে যে অস্টিওক্লাস্ট এই যে অস্টিওপ্রোজেনিটর সেলের লাইনের একটা সেল না, অর্থাৎ অস্টিওক্লাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা ডিফারেন্ট সেল। আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছিলাম ম্যাক্রোফেজ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নাম নেয়, ওটাকে বলা হয় আমাদের মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। ওইটারই একটা সেল বোনের জন্য স্পেসিফিক যেটা সেটাকে বলা হয় অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের স্ট্রাকচার হচ্ছে যে দে আর মাল্টি নিউক্লিয়েটেড অ্যান্ড দে হ্যাভ আ ব্রাশ বর্ডার। তাদের ফাংশনটা হচ্ছে দে রিলিজ কোলাজেনেজ অ্যান্ড আলটিমেটলি উইচ হেল্পস টু ব্রেক ডাউন বোন ম্যাট্রিক্স অ্যান্ড রিলিজ মিনারেলস। দিস প্রসেস ইজ নোন অ্যাজ বোন রিসর্পশন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ বোন সেলস উইথ দেয়ার ফাংশনস। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাবাউট হ্যাভার্শিয়ান সিস্টেম। সো হ্যাভার্শিয়ান সিস্টেমের একটা ফিগার আমরা মোটামুটি এরকম একটা ফিগার আমরা দিতে পারি আমাদের খাতায়। হ্যাভার্শিয়ান সিস্টেম কি, যে আমাদের যে কম্প্যাক্ট বোনটা থাকে, কম্প্যাক্ট বোনে হচ্ছে সেভারাল সিলিন্ড্রিক্যাল ইউনিটস থাকে। এই এক একটা সিলিন্ড্রিক্যাল ইউনিটসকেই হচ্ছে একটা হ্যাভার্শিয়ান সিস্টেম বলা হয়। হ্যাভার্শিয়ান সিস্টেমের যে ফার্স্ট কম্পোনেন্টটা সেটা হচ্ছে মাঝখানের কম্পোনেন্ট, এটা হচ্ছে হ্যাভার্শিয়ান ক্যানেল। এই হ্যাভার্শিয়ান ক্যানেলটা হচ্ছে ইট রানস প্যারালাল টু দি লং অ্যাক্সিস অফ দি ডায়াফাইসিস। এটার কন্টেন্ট হচ্ছে ডিফারেন্ট ব্লাড ভেসেলস, নার্ভস সারাউন্ডেড বাই সাম লুজ এরিওলার কানেকটিভ টিস্যু। আর এটার মেইন ফাংশনটা হচ্ছে যে বোনসের যে এই সেলগুলো আছে এই সেলগুলোকে নিউট্রিশন দেওয়া থ্রু দি বাই দ্য ভার্চু অফ হ্যাভিং ব্লাড ভেসেলস। নেক্সট কম্পোনেন্টে চলে আসি, এটা হচ্ছে আমাদের ভোকম্যানস ক্যানেলস।
ভোলকম্যান ক্যানেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট যে আমাদের হ্যাভার্সিয়ান ক্যানেলগুলো আছে সেগুলো কমিউনিকেট করছে একটা আরেকটার সাথে। এই কমিউনিকেটিং ক্যানেলগুলো হচ্ছে ভোলকম্যানস ক্যানেলস। সো দ্য হ্যাভার্সিয়ান ক্যানেলস কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার থ্রু ট্রান্সভার্স ক্যানেলস নোন অ্যাজ ভোলকম্যান ক্যানেলস। তারপরে কম্পোনেন্টে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমে কিছু কনসেন্ট্রিক সার্কেল বা কনসেন্ট্রিক ল্যামেলা আছে, মানে এই স্ট্রাকচারগুলোকে ল্যামেলা বলা হচ্ছে, এবং দে আর মেড আপ অফ কোলাজেন ফাইবার্স উইথ ইন্টারভিনিং ল্যাকুনে। ল্যাকুনে হচ্ছে এই জায়গাগুলো যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটা করে সেল আছে। সো ল্যাকুনে আর দি স্মল স্পেসেস বিটুইন দি ল্যামেলা অ্যান্ড দে কন্টেইন দি অস্টিওসাইট, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। লাস্ট যে স্ট্রাকচারটা এখানে আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট যে ল্যামিনা, সেই ল্যামিনাগুলো একটা একটার সাথে কমিউনিকেটিং করছে। এই স্ট্রাকচারগুলোকে বলা হয় ক্যানালিকুলি, অর্থাৎ ক্যানালিকুলি আর দি ফাইন রেডিয়েটিং চ্যানেলস হুইচ কানেক্ট দ্য ল্যাকুনে উইথ ইচ আদার। সো দ্যাট ইজ অল অ্যাবাউট হ্যাভার্সিয়ান সিস্টেম। নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে আসি যে আর্টারি সাপ্লাই অফ এ লং বোন। এই কোয়েশ্চেনটা দুইটা ভাবে আসতে পারে, আইদার আমাকে যে ডেভেলপড লং বোন অর্থাৎ ম্যাচিওর লং বোন সেটার আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করতে পারে, অথবা আমাকে হচ্ছে যেটা হচ্ছে ডেভেলপিং বা গ্রোয়িং লং বোন সেটার আমাকে আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করতে পারে। সো এই জিনিসটা পড়ার আগে আমরা আগে একটু কিভাবে একটা লং বোন ফর্মেশন হয় সেটা আগে একটু পড়ে আসি। সো আমরা জানি যে মূলত অসিফিকেশনের দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, একটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। দুটো অসিফিকেশনের প্রসেসই শুরু হয় হচ্ছে অসিফিকেশন সেন্টার থেকে, অর্থাৎ একটা বোনের একটা সেন্টারে হচ্ছে অসিফিকেশন শুরু হয়, ওখানে ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস এই অসিফিকেশনটা চলতে থাকে। এখানে দুই টাইপের অসিফিকেশন সেন্টার পাওয়া যায়, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার, একটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারিটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন লাইফে অ্যাপিয়ার করে থাকে এবং সেকেন্ডারিটা হচ্ছে আফটার বার্থ অ্যাপিয়ার করে থাকে। সো একটা গ্রোয়িং লং বোন বা হচ্ছে ডেভেলপিং লং বোনে যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে ডায়াফাইসিস, এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস। অর্থাৎ আমরা এখানে দেখতে পারি যে পরবর্তীতে ম্যাচিওর হয়ে যে শ্যাফট যে রিজনটা ফর্ম করবে সেটা হচ্ছে ডায়াফাইসিস। ডায়াফাইসিসের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য পার্ট অফ দ্য গ্রোয়িং লং বোন হুইচ অ্যাপিয়ার্স ফ্রম দি প্রাইমারি অসিফিকেশন সেন্টার। যেই দুই লং বোনে যে দুই এন্ড থাকে এই দুই এন্ডকে বলা হচ্ছে ডায়াফাইসিস, সরি এপিফাইসিস। এপিফাইসিসের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য পার্ট অফ দি গ্রোয়িং লং বোন হুইচ অ্যাপিয়ার্স ফ্রম দি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আর লাস্টলি যে এপিফাইসিয়াল যে এন্ড থাকে ডায়াফাইসিসের, অর্থাৎ মানে ডায়াফাইসিসের যে এন্ডটা এপিফাইসিসের দিকে থাকে সেটাকেই বলা হয় মেটাফাইসিস। সো মেটাফাইসিস ডিফাইন্ড অ্যাজ দি এপিফাইসিয়াল এন্ড অফ দি ডায়াফাইসিস। এখন তাহলে আমরা এই ব্লাড ভেসেলের বা ব্লাড সাপ্লাইয়ের চলে আসি। সো ফার্স্টে আমরা যদি গ্রোয়িং যে লং বোন সেটার ব্লাড সাপ্লাই আসি, এখানে ব্লাড সাপ্লাইটা দিবে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে মেডুলারি ক্যাভিটি অ্যান্ড ইনার 2/3 অফ দি কম্প্যাক্ট বোন অফ দি শ্যাফট। সেকেন্ড আর্টারিটা হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারি, অর্থাৎ পেরিঅস্টিয়াম থেকে যে আর্টারিটা আসবে এটা সাপ্লাই দিবে হচ্ছে আউটার 1/3 অফ দি কম্প্যাক্ট পার্ট অফ দি শ্যাফট। তাছাড়া এখানে থাকবে হচ্ছে এপিফাইসিয়াল আর্টারি এবং মেটাফাইসিয়াল আর্টারি, যেটা হচ্ছে রেসপেক্টিভলি এপিফাইসিস এবং মেটাফাইসিসকে সাপ্লাই দিয়ে থাকবে। যদি একটা ম্যাচিওর বা ডেভেলপড লং বোনের আর্টারি সাপ্লাইটা আমাদের কাছে চায় তাহলে এখানে প্রথম দুইটা আর্টারি যেটা ছিল নিউট্রিয়েন্ট এবং পেরিঅস্টিয়াল আর্টারি এই দুটো কমন থাকবে, কিন্তু ডেভেলপড লং বোনে যেহেতু এপিফাইসিস বা মেটাফাইসিস এই স্ট্রাকচারগুলো নেই এখানে, তাহলে এই দুটো আর্টারি আসবে না, এখানে আসবে যেটা হচ্ছে ব্রাঞ্চেস ফ্রম দি সারাউন্ডিং আর্টিকুলার অ্যান্ড সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। So that is all about the artery supply of both a developing and a developed long bone. এখন চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে, যেটা হচ্ছে হোয়াট ইজ এপিফাইসিস এবং হচ্ছে টাইপস অফ এপিফাইসিস। সো এপিফাইসিসের ডেফিনিশন অলরেডি আমি বলে দিয়েছি যে ইট ইজ দি পার্ট অফ দি গ্রোয়িং লং বোন হুইচ অ্যাপিয়ার্স ফ্রম দি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আর এপিফাইসিসের টাইপ আমরা দুই ভাবে বলতে পারি। একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্রেশার এপিফাইসিস, ট্র্যাকশন এপিফাইসিস, অ্যাটাভিস্টিক এপিফাইসিস অ্যান্ড অ্যাবারেন্ট এপিফাইসিস। প্রেশার এপিফাইসিসটা হচ্ছে যে এপিফাইসিসটা ওয়েট ট্রান্সমিট করে। ট্র্যাকশনটা হচ্ছে যেটা হচ্ছে মাসেলের পুলের কারণে তৈরি হয়। অ্যাটাভিস্টিক এপিফাইসিস মানে হচ্ছে যে এপিফাইসিসটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট বোন হিসেবে থাকে, পরবর্তীতে এসে সেই বোনটা একসাথে জয়েন হয়ে যায়। আর অ্যাবারেন্ট যে এপিফাইসিস সেটা অর্থাৎ হচ্ছে যে কোনো এপিফাইসিস যদি ইউজুয়ালি অন্যান্য এপিফাইসিসটা রুলটা ফলো না করে সেটাকে অ্যাবারেন্ট এপিফাইসিস বলা হয়। কামিং টু এক্সাম্পল, প্রেশার এপিফাইসের এক্সাম্পল হচ্ছে আমরা ইউজুয়ালি যে লং বোনে যে হেডগুলো দেখি সাচ এস হেডস অফ দি ফিমার হিউমারাস অ্যান্ড কন্ডাইলস অফ দি ফিমার টিবিয়া, এই জিনিসগুলো হচ্ছে প্রেশার এপিফাইসিস। ট্র্যাকশন এপিফাইসিসের কিছু আইসোলেটেড এক্সাম্পলই আছে, যেমন ট্রোক্যান্টার অফ দি ফিমার, টিউবারকালস অফ দি হিউমারাস, এগুলো হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস।
অ্যাটাভিস্টিক এপিফাইসিসও সেম, এখানে কিছু ফিউ আইসোলেটেড এক্সাম্পলই পাওয়া যায়, অর্থাৎ করাকয়েড প্রসেস অফ দি স্ক্যাপুলা, পোস্টেরিয়র টিউবারকল অফ দি ট্যালাস, এইগুলো হচ্ছে অ্যাটাভিস্টিক এপিফাইসিস। আর অ্যাবারেন্ট এপিফাইসিস যেটা, এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল বোনে পাওয়া যায়। কারণ সবগুলো মেটাকার্পালের যে এপিফাইসিসটা থাকে, আমরা বলেছি যে মেটাকার্পালের বোনের একটাই এপিফাইসিস থাকে, যেহেতু এটা মিনিয়েচার লং বোন। সো সবগুলো মেটাকার্পাল বোনের এপিফাইসিসটা থাকে হচ্ছে হেডে, খালি ফার্স্ট মেটাকার্পাল যে বোনটা সেটা থাকে হচ্ছে বেসে। এটার কারণে এটাকে হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস বলা হচ্ছে। এপিফাইসিসের আরেকটা ক্লাসিফিকেশন আসে, যেটা আমরা ইউজুয়ালি দেই না বা পরীক্ষা হলে এটা আমরা ভুলে যাই, এটাও অবশ্যই দিতে হবে যদি এপিফাইসিসের ক্লাসিফিকেশন চাই আমাদের কাছে। এটা হচ্ছে সিম্পল এপিফাইসিস এবং হচ্ছে কম্পাউন্ড এপিফাইসিস। সিম্পল এপিফাইসিস হচ্ছে সেটা যেটা হচ্ছে একটা এপিফাইসিস একটা এপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ দিয়ে ডায়াফাইসিসের সাথে কানেক্টেড। আর হচ্ছে কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে যে মোর দেন ওয়ান এপিফাইসিস কানেক্টেড বাই ওয়ান এপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ। সো মোটামুটি যতগুলো এপিফাইসিস আমরা লং বোনে দেখতে পারি সবগুলো হচ্ছে সিম্পল, এক্সেপ্ট দি আপার অ্যান্ড লোয়ার এন্ড অফ দি হিউমারাস, যেটা হচ্ছে কম্পাউন্ড। সো দ্যাট ইজ অ্যাবাউট দি ক্লাসিফিকেশন অফ দি এপিফাইসিস। এটার সাথে একটা কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ গ্রোয়িং এন্ড। সো গ্রোয়িং এন্ড ইজ দ্যাট পার্ট অফ আ লং বোন where the secondary ossification center appears first and unite last. অর্থাৎ আমাদের লং বোনের ক্ষেত্রে যে দুই সাইডে তো দুইটা এপিফাইসিস থাকে, এই দুইটা এপিফাইসিসের মধ্যে যেটা সবার আগে অ্যাপিয়ার করবে এবং বোনের সাথে সবার লাস্টে ইউনাইট করবে, সেটাই হচ্ছে গ্রোয়িং এন্ড। এখানে একটা ফর্মুলা আছে যে বলা হয় যে একটা পার্সন ফিটাল পজিশনে তার বডিটা যেভাবে থাকবে সেই পজিশনে যেই পোর্শন, যে বোনগুলো আপওয়ার্ড ফেসিং, সেখানে হচ্ছে ওই বোনের গ্রোয়িং এন্ডটা লোকেটেড। অর্থাৎ আমরা যদি ফিটাল পজিশনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের হিউমারাস যে বোনটা, সেটার আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড, আর হচ্ছে আমাদের রেডিয়াস আলনার লোয়ার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। লোয়ার লিম্বে আসি, আমাদের যে ফিমার সেটার লোয়ার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড, এবং হচ্ছে আমাদের টিবিয়া ফিবুলা সেটার আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। সো দ্যাট ইজ অল অ্যাবাউট এপিফাইসিস। এখন আমরা চলে আসি যে কোয়েশ্চেনটা আমরা কার্টিলেজের সাথে বলেছিলাম যে বোনসের সাথে একসাথে পড়বো, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বোনস এন্ড কার্টিলেজ। সো ফার্স্ট ডিফারেন্সটাই হচ্ছে যে বোনসের যে ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে এটা ক্যালসিফাইড থাকে, কার্টিলেজেরটা হচ্ছে ক্যালসিফাইড থাকে না। ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের বোনস হাইলি ভাস্কুলার থাকে, কার্টিলেজ হচ্ছে অ্যাভাস্কুলার থাকে। নার্ভ সাপ্লাই হচ্ছে বোনসে প্রেজেন্ট, কার্টিলেজে অ্যাবসেন্ট। কভারিংটা বোনসের ক্ষেত্রে পেরিঅস্টিয়াম বলা হয়, কার্টিলেজের ক্ষেত্রে হচ্ছে পেরিকন্ড্রিয়াম বলা হয়। আর গ্রোথের ক্ষেত্রে বলা আছে যে বোনস হচ্ছে অনলি অ্যাপোজিশনাল মেকানিজমে গ্রো করতে পারে এবং কার্টিলেজ হচ্ছে বোথ অ্যাপোজিশনাল অ্যান্ড ইন্টারস্টিশনাল মেকানিজমে গ্রো করতে পারে। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামের হচ্ছে ডিফারেন্ট লেয়ার্স বা পেরিঅস্টিয়ামের ডেফিনিশন, এটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো পেরিঅস্টিয়ামের ডেফিনিশন হচ্ছে যে ইট ইজ দি ফাইব্রোভাস্কুলার সেলুলার লেয়ার which covers the entire bone except articular surfaces. যদি এটার পার্টসে আসি বা স্ট্রাকচারে আসি, এটার ডেফিনিশনে এটা স্ট্রাকচারটা বলা আছে, অর্থাৎ ফাইব্রোভাস্কুলার সেলুলার লেয়ার মানে হচ্ছে আউটার লেয়ারটা থাকবে হচ্ছে ফাইব্রোভাস্কুলার লেয়ার, যেখানে থাকবে হচ্ছে কোলাজেন ফাইবার, ফাইব্রোব্লাস্ট এবং হচ্ছে ভেসেলস, ব্লাড ভেসেলস। আর ইনার লেয়ারটা থাকবে হচ্ছে সেলুলার লেয়ার। কোন সেল থাকবে এখানে? আমরা যে অস্টিওপ্রোজেনিটর সেলটা পড়েছি, অবশ্যই সেই সেলটাই এখানে থাকবে। নেক্সটে চলে আসি আমরা যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি ওয়াই পেরিঅস্টিয়াম কন্টেইনস অস্টিওপ্রোজেনিটাল সেল, বা এই কোশ্চেন এভাবে আসতে পারে হাউ পেরিঅস্টিয়াম হেল্পস ইন দি রিপেয়ার অফ ফ্র্যাকচার অফ লং বোন। সো এটার আনসারটা হচ্ছে যে যেহেতু এই পেরিঅস্টিয়ামের ইনার লেয়ারটার মধ্যেই হচ্ছে আমাদের যে সেলুলার লেয়ারটা, এখানে হচ্ছে আমাদের অস্টিওপ্রোজেনিটাল সেলগুলো থাকে। আমরা পরবর্তীতে জানি যে অস্টিওপ্রোজেনিটাল সেল হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে অস্টিওব্লাস্টে এবং পরে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এগুলো সব কিছু ফাংশনই আমরা জানি। সো এইটা রিলেটেড আমাদেরকে এই আনসারটা লিখতে হবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন এখানে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি আসে যে আমাদের পেরিঅস্টিয়াম কিভাবে বা হাউ ইজ দ্য পেরিঅস্টিয়াম কানেক্টেড উইথ দ্য লং বোন। সেই ক্ষেত্রে এটার আনসারটা ইউজুয়ালি এরকম হয় যে পেরিঅস্টিয়ামের যে আউটার ফাইবারাস লেয়ার থাকে, এখানে হচ্ছে কিছু স্পেসিফিক ফাইবার্স থাকে যেটাকে বলা হয় শার্পেজ ফাইবার্স, অথবা হচ্ছে ফাইবার্স অফ শার্পে, যেটা হচ্ছে এই ফাইবারাস আউটার ফাইবারাস লেয়ারের সাথে বোনের একটা কানেকশন তৈরি করে রাখে। সো নেক্সট আমরা যেটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি দেখতে পাচ্ছি যে মেটাকার্পাল বোন কেন মিনিয়েচার লং বোন। এখানে হচ্ছে জাস্ট মেটাকার্পাল বোনে হচ্ছে একটা সিঙ্গেল এপিফাইসিস থাকে, এর জন্য এটাকে হচ্ছে মিনিয়েচার লং বোন বলা হয়, এটা আমরা অলরেডি বলেছি। নিউমেটিক বোনস কেন স্কালে প্রেজেন্ট, এটা আমরা হেড নেকে পড়েছি যে এই যে এয়ার সাইনাসগুলো থাকে এগুলোর হচ্ছে অনেকগুলো ফাংশন থাকে, রেজোনেটিং চেম্বার হিসেবে কাজ করে, হিউমিডিফাইং চেম্বার হিসেবে কাজ করে, স্কালের ওয়েটটাকে লাইট করে দেয়। সো এই জিনিসগুলো বলতে হবে।
কামিং টু মোর কোয়েশ্চেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন, যেটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম, অলরেডি বলা হয়ে গেছে। গিভ দি লোকেশন অ্যান্ড ফাংশনস অফ দি ইন্ডিভিজুয়াল বোন সেলস, এটা অলরেডি বলা হয়ে গেছে। এক্সপ্লেন অ্যানাটমিক্যালি হাউ লং বোন গ্রোজ বোথ ইন লেন্থ অ্যান্ড ব্রেথ, এটা হচ্ছে আমরা যখন অসিফিকেশনটা পড়বো সেই অসিফিকেশনের সাথে আমরা এই প্রসেসটা পড়তে পারবো। পেরিওস্টিয়াম টেক্স পার্ট ইন রিপেয়ার অফ বোন ফ্র্যাকচার, এটা অলরেডি বলে দিয়েছি। ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইসিস, এই সবগুলোই কভার করা হয়েছে। সো বোনস থেকে আমাদের কমন যে রিটেন কোয়েশ্চেনগুলো আসে সেগুলো অলরেডি কভার করা হয়েছে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস থেকে আমরা অসিফিকেশন, মাসল টিস্যু, ডিফারেন্ট টাইপস অফ ব্লাড ভেসেলস, নার্ভাস টিস্যু, এই টপিকগুলো থেকে যে কমন রিটেন কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আমরা সেগুলো আমরা গো থ্রু করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আসলে জিনিসগুলো আমাদের অনেক টাফ লাগতো, এই জিনিসগুলো আপনি স্লাইড গুলো এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, আমাদের অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ এই পড়াগুলো। ভাইয়া আপনি হয়তোবা আপনি জানেন হয়তো যে আমাদের তো 1500 প্লাস ভিডিও হয়ে গেছে ইউটিউবে ভাইয়া। আর এই ভিডিওগুলো ইনশাল্লাহ সামনে ধারাটা জারি থাকবে, যাতে করে এক্সিস্ট আরো বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি মেডিকেল স্টুডেন্টস এর হেল্পের জন্য। ভাই এখানে হচ্ছে আপনার একটা বড়সড় কন্ট্রিবিউশন আছে ডেফিনেটলি। আপনার কেমন লাগছে ভাইয়া এই জন্য যে এত সুন্দর একটা কাজে আপনি আমাদের একটা পার্ট হতে পেরেছেন ভাইয়া? ওয়েল, প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই টপিকগুলো যখন আমি ক্লাস নিচ্ছি তখন আমার সবচেয়ে ফার্স্ট যে বেনিফিটটা হচ্ছে আমার এই টপিকগুলো রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। কারণ অ্যানাটমির এই টপিকগুলো দেখেছি যে পড়তে আমি লাস্ট হয়তো বা 1.5 বছর 2 বছর আগে এগুলো পড়া হয়েছিল। সো এগুলো এখন রিভিশন হয়ে যাচ্ছে, এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তারপর আমার এই ভিডিওগুলো দেখে যদি রিটেনটা অনেকের জন্য মানে আমি ইজিয়ার করতে পারি, বা রিটেনের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, বা যারা হচ্ছে রিটেনের আগে একদম লস্ট হয়ে যায় যে কোনটা কি পড়বো বা কোয়েশ্চেন কোনটার পর কোনটা সলভ করবো, তাদের যদি একটা গাইডলাইন দিতে পারি তাহলে আই গেস এটা আমি নিজেও অনেক মানে খুশি হব এই জিনিসটা যদি আমি অ্যাকমপ্লিশ করতে পারি। ভাইয়া আপনি আসলে আমাদেরকে যেভাবে গাইডলাইনটা দিচ্ছেন কিভাবে পড়া উচিত বা কি, এই জিনিসগুলো আমার জন্য আসলে অনেক হেল্পফুল হবে। আর আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস ভাইয়া। আপনার ব্যস্ততম একটা টাইম সামনে, আমাদের প্রফ, আপনাদের সবারই প্রফ, এই টাইমটার মধ্যেও আপনি আমাদের হেল্পের জন্য এত কষ্ট করতেছেন ভাইয়া। থ্যাঙ্কস আর টোন ফর দ্যাট। আমরা আশা করবো আপনি আমাদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি ক্লাস দিবেন ভাইয়া। আপনার ক্লাসগুলো নিশ্চয়ই আমাদের সবার অনেক ভালো লাগছে। আর ভাইয়া অ্যানাটমিতে ভাইয়া এই জিনিসগুলো কিন্তু অনেক আগের পড়া আপনারও, আপনি যেটা বলছেন 1.5 বছর আগে। এরপরেও ভাইয়া আমি মানে আপনার ক্লাস যতটুকু বোঝা যাচ্ছে যে আপনি অনেক বেশি মানে জিনিসগুলো আপনার তথ্যস্থ অনেক বেশি। এই জিনিসটা কিভাবে ভাইয়া আপনি মানে নিজের মধ্যে এনেছেন ভাইয়া? কারণ কি অ্যানাটমি জিনিস যেটা আমরা নিজেরা ফেস করি যে ভুলে যাই পড়াগুলো। তো ভাই আপনার এই ভালো লাগাটা আসলে কোত্থেকে? যে আপনার কি অ্যানাটমিটা ক্লিনিক্যাল এর জন্য, না কিসের জন্য, স্পেসিফিক্যাল কেন এই সাবজেক্টের উপর আপনার এত পছন্দ? আম, এটা বলা যায় যে ক্লিনিক্যাল সাইডটা তো আছেই, যে আমি জানি যে অ্যানাটমিটার কনসেপ্টটা ক্লিয়ার লাগলে পরবর্তী সার্জারি বা যে কোনো ফিল্ডে হয়তো অনেক হেল্প হবে। বাট তাছাড়া মানে ইন জেনারেল হিউম্যান বডির ব্যাপারে পড়া বা হিউম্যান বডির কি মেকানিজম এখানে রান করছে আমার কাছে সবকিছু ইন্টারেস্টিং লাগে। অ্যানাটমিটা হয়তো বা মনে রাখতে পেরেছি কারণ এটা অনেক বেশি প্র্যাকটিস করতাম। আম, যখন আমি স্টুডেন্ট ছিলাম, অ্যানাটমির ফার্স্ট ফেজের স্টুডেন্ট ছিলাম, তখন আমি হচ্ছে অ্যানাটমিটাই একটু ডেপথে পড়তাম এবং বারবার একই জিনিস পড়তাম, এবং এক জিনিস পড়লে সেটা আমি ইন্টাররিলেট করে পড়তাম যে এই জিনিসটা আর কোথায় পড়েছি, বা যা পড়াচ্ছে তার থেকে একটু ডেপথে পড়তাম। সো ওর জন্যই হয়তো বা আমি এখন পর্যন্ত এই কিছু কিছু জিনিস মনে রাখতে পেরেছি। ভাই আমাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন টু মেমোরাইজ অ্যানাটমি ইজিলি? আমার সাজেশনটা থাকবে হচ্ছে যে আম, মানে সেশনের আগে একটা কথা বলেছিলাম, শুরুতে একটা কথা বলেছিলাম যে কোরিলেট করে পড়া। অর্থাৎ আমি যদি একটা জায়গায় জাস্ট একটা বাউন্ডারি কন্টেন্ট, মানে এখানে এই কন্টেন্ট আছে, আমি জাস্ট এটা আলাদাভাবে মনে রাখতে চাই যে হ্যাঁ এখানে এই নার্ভ আছে, এই আর্টারি আছে, এটা হয়তো বা আমি ভুলে ভুলে যেতে পারি কিছুদিন পরে। বাট আমি যদি এই জায়গাটা একটু বুঝে আসি যে এই আর্টারিটা কোথার থেকে এসে এখানে আসছে, এই নার্ভটা কোথার থেকে এসে এখানে আসছে, এবং পরবর্তীতে সেটার কোর্স কি হবে, সো ওভারঅল যদি আমি এরকম একটা হিউম্যান বডির পিকচার আমার মাইন্ডের মধ্যে ক্রিয়েট করতে পারি, তাহলে আমি মনে করি যে অ্যানাটমি আমাদের সবার কাছে ইজি হয়ে যাবে। তখন এই যে রিলেশন বা এই যে বাউন্ডারি কন্টেন্ট এটা মুখস্থ করে আর বলা দরকার পড়বে না। আমরা যদি জিনিসটা তখন আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তখন আমরা ডাইরেক্ট চিন্তা করে বলে দিতে পারবো যে এখানে কি কি স্ট্রাকচার থাকতে পারে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা আরো বেশি এক্সপেরিয়েন্স ভাইয়ার থেকে নিব। এই বলে দর্শক আমাদের সেশনটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আমাদের আগামী সেশনের অগ্রিম স্বাগতম জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই এক্সিটের সাথে থাকবেন।
আজ আমরা সেশনটি এখানেই শেষ করছি দর্শক। আল্লাহ হাফেজ।